আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেল এস এর নিয়মিত আয়োজন ব্যাংকিং, ইকোনমি অ্যান্ড কোভিড-19 এই অনুষ্ঠানে। অনুষ্ঠান সঞ্চালনায় বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি ফুলেল চৌধুরী, এবং আজকেও ৩ জন অতিথিকে আমরা সঙ্গে নিয়ে এসেছি। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা কথা বলে থাকি বাংলাদেশের অর্থনীতির বিভিন্ন খাত নিয়ে। ব্যাংকিং, ইকোনমি অ্যান্ড কোভিড-19 আমাদের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমরা ফোকাস করে থাকি ব্যাংকিং খাতের উপরে, ফোকাস করে থাকি ইকোনমির নানা বিষয়ের উপরে, এবং তার পাশাপাশি করোনা ভাইরাসের প্রভাবে আমাদের অর্থনীতি, আমাদের ব্যাংকিং সবকিছু এবং আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের সামাজিক জীবন কতটা প্রভাবিত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, কোন দিকে মোড় নিচ্ছে ইত্যাদি বিষয় নিয়েও কিন্তু আমরা আলোচনা করে থাকি। আজকে আলোচনা করার জন্য আমরা ৩ জন বিশিষ্ট মানুষকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই, আমন্ত্রণ জানিয়েছি আজকে আমাদের অনুষ্ঠানে। একে একে পরিচয় করিয়ে দিই। জনাব মোহাম্মদ আব্দুল খালেক, বিশিষ্ট শিক্ষাবিদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনাকে স্বাগতম আমাদের আজকের আয়োজনে। পরিচয় করিয়ে দিতে চাই জনাব মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, হেড অফ এসএমই প্রিমিয়ার ব্যাংক লিমিটেড। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম সবাইকে। আপনাকেও স্বাগত এবং ওয়ালাইকুম সালাম আমাদের আজকের অনুষ্ঠানে সংযুক্ত হওয়ার জন্য। তারপর পরিচয় করিয়ে দিতে চাই জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রফেসর, বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি, ময়মনসিংহ। ধন্যবাদ আমাকে চ্যানেল এসে নিয়মিতভাবে আপনারা আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং সবাইকে আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে গত বছরের মার্চ মাস থেকে আমরা মোটামুটি কঠিন সময় পার করছি। গত বছরের মার্চ, এপ্রিল, মে, জুন এভাবে গড়িয়ে যখন সেপ্টেম্বর পর্যন্ত আমরা গেলাম কষ্ট করে, তারপর যখন শেষের দিকে লাস্ট কোয়ার্টার, যেটা আমরাকে বলে থাকি ইকোনমিতে, সেই লাস্ট কোয়ার্টারটাতে গিয়ে আমরা কিছুটা আশার আলো দেখতে পাচ্ছিলাম, এবং এবছরের শুরুর দিকেও আমাদের আলো কিন্তু কিছুটা ছড়াচ্ছিল। কিন্তু আমরা দেখতে পেলাম যে এই বছরে ঠিক একই রকম মার্চ মাস থেকে আবারও কোভিড বাড়তে শুরু করলো, এবং এপ্রিলের মাঝামাঝি থেকে আমরা লকডাউনের মধ্যে আছি, আজ অবধি আমরা লকডাউনের মধ্যে আছি। এখন রমজান মাস চলছে, এখনো কিন্তু আমরা এই রমজানের মধ্যেও আমরা লকডাউনের মধ্যে আছি। তো আমরা সাধারণত আমরা দেখি যে যেহেতু মুসলিম প্রধান দেশ, এখানে রমজানের সময় আমাদের অর্থনীতিতে বিভিন্ন পণ্যের উপরে নানা রকমের প্রয়োগ হয়ে থাকে। প্রয়োগ বলতে গুরুত্ব দেওয়া হয়ে থাকে, বিভিন্ন পণ্যের চাহিদা বেড়ে যায় এবং আমদানি বেড়ে যায়, বেচাকেনা বেড়ে যায়। এর মধ্যে কৃষিজ পণ্য থাকে, আমাদের খাদ্যদ্রব্য একটু বেশি পরিমাণে থাকে। তো এই সবকিছু মিলিয়ে আমরা দেখতে পাই যে রমজানের মধ্যে আমাদের পার্সোনাল এবং ন্যাশনাল ইকোনমিটা স্বাভাবিক অন্যান্য সময়ের চেয়ে একটু ভিন্নতর যায়, এবং সেই ভিন্নতর কিন্তু রয়েছে কোভিড এর কারণেও। যেহেতু লকডাউন চলছে, সেহেতু কিন্তু সেই ভিন্নতরটা নেগেটিভ ভাবেই আমরা প্রভাবিত হচ্ছি, প্রতিনিয়ত হচ্ছি। আমি আজকে এ সকল বিষয় নিয়ে প্রথমে কথা বলা শুরু করতে চাই জনাব মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, হেড অফ এসএমই প্রিমিয়ার ব্যাংক, আপনার সাথে। আমরা প্রথমে একটু আলোচনা শুরু করতে চাই আজকের বর্তমান বাংলাদেশে দাঁড়িয়ে। আমরা চেষ্টা করছি গভর্নমেন্ট নানা রকমের প্রণোদনা দিতে, আমাদের ব্যাংকগুলোর মাধ্যমে প্রণোদনা হচ্ছে, সেটা কর্পোরেট সেক্টরে হচ্ছে, এসএমই সেক্টরে হচ্ছে, এগ্রিকালচার সেক্টরে হচ্ছে, যতভাবে সম্ভব চেষ্টা করা হচ্ছে মানুষের কাছে অর্থ পৌঁছে দেওয়ার জন্য। কিন্তু সেটা ব্যাংকের মাধ্যমে যেগুলো যাচ্ছে সেগুলো ঋণ, আর যেগুলো অনুদান হিসেবে সরকার অন্য কোনোভাবে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন, যদিও এবছর আমরা সেভাবে কোনো কিছু দেখিনি, হয়তো বা সামনে আসতে পারে। তো মানুষ মূলত পক্ষে আমরা দেখতে পেয়েছি, যে কথাটা আমি আসতে চাচ্ছি, যে দিন দিন যেভাবে আমাদের মানুষগুলো অর্থনৈতিক অবস্থার উন্নতি হয়েছিল, এখন অর্থনৈতিক অবস্থার অবনতি হয়ে আমাদের গরিব মানুষের সংখ্যা যদি বলি, দরিদ্র মানুষের সংখ্যা যদি বলি, আমাদের দ্বিগুণেরও বেশি হয়ে গেছে মাত্র 1 বছরে। আপনি একটু আমরা অন্য আলোচনায় আসার আগে এই জায়গাটা যদি একটু বলেন যে আমাদের অর্থনৈতিক উন্নতিটা আসলে তাহলে কতটা শক্তিশালী হয়েছিল, যে 1 বছরের এতটুকু সময়ের মধ্যে, যেখানে সরকারকে আমরা দেখিনি যে খুব আহামরি অন্যান্য দেশের মতো নিয়মিত মানুষদেরকে খাবার দিয়ে গেছে, নিয়মিত মানুষদেরকে খরচ দিয়ে গেছে, যাদের চাকরি বাকরি হারিয়েছে তাদেরকে খরচ করে তাদের বেতন সরকারের পক্ষ থেকে ভর্তুকি দেওয়া হয়েছে, এমন কিছু কিন্তু আমরা রেগুলার কোনো কিছু দেখিনি। তারপরেও আমরা দেখেছি কি, যে আমাদের ইকোনমিতে একটা প্রভাব পড়েছে, মানুষ তাদের অর্থনৈতিক অবস্থার অবনতি হয়ে গরিব হয়ে গেছে, এবং সেই গরিব মানুষগুলোকে আবারও কিভাবে রিকভার করা যায় সেই জন্য চোখে পড়ার মতো করে আমরা কোনো কিছু দেখছি না। এটা হচ্ছে গভর্নমেন্টের অবস্থা।
কিন্তু মূলত যেটা বলতে চাই যে আমরা তাহলে কি এমন উন্নতি করেছিলাম যে আমাদের এত বিরাট সংখ্যক মানুষ, প্রায় 2 কোটির উপরে মানুষ এক ছোট্ট একটা আঘাতে গরিব হয়ে গেল। কারণ বাংলাদেশে কোভিড পৃথিবীর অন্যান্য দেশের মতো এত খারাপ আঘাত করেনি তারপরেও। ধন্যবাদ সবাইকে। আজকের চ্যানেল এস এর আপনার সম্মানিত দর্শকবৃন্দ এবং আমার সাথে যারা প্যানেলিস্ট বৃন্দ আছেন সবাইকে আসসালামু আলাইকুম। এটার উপর প্রথমে আমাকে বলতে বলা হয়েছে। অ্যাকচুয়ালি দেখেন, আল্লাহর কাছে প্রথমেই শুকরিয়া জ্ঞাপন করছি, বাংলাদেশ অন্যান্য দেশের মতো কোভিডে এত বেশি ইফেক্টেড না এখন, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। হয়তো এখনো আমরা সঠিকভাবে আমরা মানুষজনকে এখনো বাঁচানোর সুযোগ করে দিতে পারছি না। দেখেন, আমাদের ইকোনমিতে, বাংলাদেশের ইকোনমিকে আপনাকে একটা যেটাকে বলে আপনার ইমার্জিং টাইগার বলে, কিন্তু পাশাপাশি দেখা যাচ্ছে কি গত 2 বছরে 20 সালের মার্চ মাস থেকে কোভিডে আমরা আক্রান্ত হলেও বাংলাদেশের ইকোনমিতে কিন্তু জিডিপির প্রবৃদ্ধি কিন্তু পাশাপাশি ভারত এবং পাকিস্তানকে যদি আমরা চিন্তা করি তাদের চেয়ে অনেক ভালো ছিল। দ্যাট মিনস আমাদের পজিটিভ জিডিপি ছিল 5% এর কাছাকাছি, যেখানে ইন্ডিয়ার জিডিপি নেগেটিভ গ্রোথ ছিল। কিন্তু আমরা যে জিনিসটা দেখেছিলাম আমাদের শুরুতে, আমাদের স্বাস্থ্য খাতে বিরাট একটা সমস্যা ছিল, যে কারণে আমরা হয়তো আমাদের দেশে ওভাবে কোভিডে আক্রান্ত রোগীর সংখ্যা কম থাকলেও আমরা অনেক মানুষকে হারিয়েছি। তন্মধ্যে আমরা অনেক ব্যাংকারকে হারিয়েছি আমাদের ব্যাংকের মধ্যে। আজকে যে কথাটি আপনি বলছিলেন সেটা হচ্ছে কি আমাদের লেবার যারা আছে, যারা দিনে এনে দিনে খায়, যারা যেসব লেবাররা ছিল তারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রেদার দেন যারা সত্যিকার অর্থে এন্টারপ্রেনিয়র আছেন। বড় এন্টারপ্রেনিয়র তেমন একটা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমি মনে করি না, কারণ আমরা ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে যেহেতু আছি আমরা প্রায় সময় দেখি তাদের বিজনেস কিন্তু ঠিকই রান করছে। তো এখানে একটা জিনিস আমাকে বলতে হয়, সেটা হচ্ছে কি আমি যেহেতু সিএমএসএমই নিয়ে আমি কাজ করছি, এখানে 2টা চ্যালেঞ্জ হয়েছে। 2020 সালে প্রথমে শুরুতে কোভিড এর আগে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে বিরাট একটা চ্যালেঞ্জ ছিল, সেটা হচ্ছে 9/6 এর চ্যালেঞ্জ। এই 9/6 এর চ্যালেঞ্জের সাথে যুক্ত হয়েছে কোভিড এর চ্যালেঞ্জ। কোভিড আসার পরে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে যে প্রবলেমটা শুরু হয়েছে সেটা হচ্ছে কি একদিকে ল্যান্ডিং রেট কমিয়ে দেওয়া হয়েছে, পাশাপাশি বাংলাদেশ সব ব্যাংকের এক্সেপশনাল লোন লিস্টিং এ যে ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছিল, ইনস্টলমেন্ট ডেফার্ড পেমেন্ট, ইন্টারেস্টেড ডেফার্ড পেমেন্ট করার জন্য যে সুযোগটা দিয়েছিল যেসব ব্যবসায়ীদেরকে, সেক্ষেত্রে বিরাট একটা ইম্প্যাক্ট ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে এসছে। সুতরাং আমি যদি মনে করি ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে যে 3টা চ্যালেঞ্জ, একটা হচ্ছে কি কস্ট অফ ডিপোজিট এন্ড কস্ট অফ ফান্ড, আরেকটা হচ্ছে কি ল্যান্ডিং রেট, আরেকটা হচ্ছে এক্সেপশনাল লোন লিস্টিং। প্রথমে আমি এইসব বলে আমি পরবর্তীতে আপনার প্রশ্নের জবাব দিব। তো এখন দেখা যাচ্ছে এক্সেপশনাল লোন লিস্টিংটা প্রচুর বেড়ে যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে কি ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত না হলেও ওনাদের ইনস্টলমেন্ট দেওয়ার ক্যাপাসিটি থাকলেও সাধারণত অনেক ব্যবসায়ী বাংলাদেশ ব্যাংকের ইনস্টলমেন্ট ডেফার্ডের সুযোগগুলা নিচ্ছে, ইন্টারেস্ট পেমেন্টের ডেফার্ডের সুযোগগুলা নিচ্ছে। পরবর্তীতে পর্যায়ে সবাইকে কিন্তু এই ইনস্টলমেন্টও দিতে হবে, ইন্টারেস্টও পেমেন্ট করতে হবে, সেটা পরবর্তীতে বিরাট একটা বোঝা হয়ে যাবে আমার এন্টারপ্রেনিয়রের জন্য। সেই জন্য আমি আজকের এই চ্যানেলের থ্রুতে সবাইকে রিকোয়েস্ট করবো, ভালো কাস্টমার হিসেবে যারা ইনস্টলমেন্ট পেমেন্ট করতে পারছেন তারা ইনস্টলমেন্ট পেমেন্ট করবেন, তাহলে ভবিষ্যতে আপনাদের পথ চলা সুগম হবে। আরেকটা জিনিস দেখেন, এই যে এর ফলে এন্টারপ্রেনিয়রদের কি হচ্ছে, এন্টারপ্রেনিয়রদের অনেকগুলা চ্যালেঞ্জ আছে। এন্টারপ্রেনিয়র চ্যালেঞ্জের মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে কি আজকে অ্যাক্সেস টু ফাইন্যান্সের যে ইস্যুগুলো ছিল সেটা একটা চ্যালেঞ্জ ছিল, ট্রেনিং এর যে চ্যালেঞ্জ ছিল সিএমএসএমই কাস্টমারদের জন্য, আরেকটা চ্যালেঞ্জ ছিল, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে মার্কেটিং দ্য প্রোডাক্ট, যারা যে প্রোডাক্টটা তৈরি করছে। এবং মাঝখানে যে জিনিস যাদেরকে নিয়ে এই ইকোনমিটা চক্রকার হিসাবে কাজ করে তারা হচ্ছে মানুষ। এই যে মানুষ প্রোডাকশন তৈরি করছে, সেটা মানুষ খাদ্যদ্রব্যগুলা গ্রহণ করছে, কনজিউম করছে, কিন্তু মাঝখানে যে মধ্যস্বত্বভোগীরা যেটা সেটা তারা লুটে নিচ্ছে। এখনো কিন্তু বাংলাদেশ এই যে কোভিড এর কারণে এত বেশি ঝামেলার পরেও বাংলাদেশে কিন্তু কখনো খাদ্য ঘাটতি দেখা দেয়নি। এইটার একমাত্র কারণ হচ্ছে আমাদের দেশে ব্যাংকিং ইন্ডাস্ট্রি যেভাবে এগ্রিকালচারাল সেক্টরে যেভাবে ইম্পর্টেন্স দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের থ্রুতে, বাংলাদেশ ব্যাংকের কারণে,
এবং সেই সাথে আমি বলবো বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2010 সালে ইন্ডাস্ট্রি পলিসিতে সিএমএসএমই এবং এগ্রিকালচারকে অন্তর্ভুক্ত করেছেন, যে কারণে প্রতিটা ব্যাংকে এইসব জায়গায় কনসেন্ট্রেট করছে, এখনো কনসেন্ট্রেট করছে। এখন যে কথাগুলো হচ্ছে স্টিমুলাস প্যাকেজ নিয়ে 2020 সালের এপ্রিল মাস থেকে যে কাজগুলো হয়েছে, প্রতিটা ব্যাংকে কম বেশি স্টিমুলাস প্যাকেজ দিয়ে এন্টারপ্রেনিয়ারদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছে এবং এন্টারপ্রেনিয়াররা ঠিকই সাপোর্ট নিয়েছেন। কিন্তু মাঝখানে দেখা যাচ্ছে কি আমরা যে এখনো যে প্রবলেমটা ফেস করি সেটা হচ্ছে কি, যে লোন আমরা 4% দিয়েছিলাম কাস্টমারদেরকে, সেটা প্রতি কোয়ার্টারে ইন্টারেস্ট পেমেন্টটা কাস্টমাররা করতে চায় না এখনো। কিন্তু তাদের ব্যবসা ঠিকই হচ্ছে, তারা মার্কেটে প্রোডাক্ট ঠিকই আসতেছে, কিন্তু আলটিমেটলি এই 4% ইন্টারেস্ট রেটের যে ইম্প্যাক্টটা তারা পেয়েছে, যে ফেসিলিটিটা পেয়েছে, এবং আগের যে 16% 17%-এর যে ইন্টারেস্ট রেট ছিল সেটা 9%-এ নেমে এসছে, সেই ফেসিলিটির সুযোগটা কিন্তু আমাদের যারা ভোক্তা কনজিউমার লেভেলে তারা পায়নি। কারণ আপনারা এখনো দেখবেন মার্কেট ইনফ্লেশন 5%-এর উপরে, সেইটা 2020 সালের আগেও 5%-এর উপরে ছিল, এখনো কিন্তু 5%-এর উপরে। এই যে দ্বারা আগামী বাজেটের জন্য কিন্তু 5%-এর উপরে 5.2 বা 5.8 এক্স্যাক্টলি আমি বলতে যদি দেখি যে আগামী বাজেটের জন্য এরকমই ইনফ্লেশন রেট কিন্তু ধরা হয়েছে। বলা হচ্ছিল যে 6 লাখ কোটি টাকার উপরে যে বাজেট হবে সেখানে কোভিড এর জন্য, আমি মাঝখানে একটু যেহেতু বাজেটের কথা তুলেছি এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, যে 6 লাখ কোটি টাকার উপরে বাজেট হচ্ছে, সেখানে সমগ্র দেশ জাতি যেখানে কোভিডে আক্রান্ত, সে কোভিডের জন্য বাজেট রাখা হচ্ছে মাত্র 10,000 কোটি টাকা। সেই বিষয় নিয়ে আমরা পরে আলোচনা করবো। আপনি যেখানে ছিলেন সেটা শেষ করলে আমরা আরেকটা বিষয়ে যাব। আরেকটা জিনিস বলি, দেখেন আমাদের দেশে এই যে 6% ডিপোজিট রেট, আমাদের যারা দেশে যারা রিটায়ার্ড করেছেন, যারা স্বল্প আয়ের মানুষ, তারা কিছু টাকা সেভিংসে রেখে এক ব্যাংকে অ্যাকাউন্টে রেখে 10% 12% হারে ইন্টারেস্ট পেত, সেই এখন 6%-এ নেমে এসছে, এবং ইনফ্লেশন রেট হচ্ছে 5.5%। তাইলে এবং গভর্নমেন্টের যে এক্সারসাইজ ডিউটি, এই ডিউটি দিয়ে যে ইনফ্লেশন, সেটা দিয়ে তাদের নেগেটিভ ডিপোজিটের নেগেটিভ গ্রোথ হয়। তো এই যে জিনিসগুলা, এগুলা সরকারকে আমি মনে করি এদিকে একটু নজর দিতে হবে, যে মধ্যস্বত্বভোগীর কারণে এখনো যে বাজারে ইনফ্লেশন রেটটা 5.5%-এর উপরে, এখানে নজর দিতে হবে। কারণ যখন কাস্টমাররা, আমাদের ডিপোজিটররা 10 থেকে 12% সেভিংস এর ইন্টারেস্ট রেট পেত এফডিআর এ, তখনও কিন্তু ইনফ্লেশন রেট ছিল 5.5%, আর এখন 9% ল্যান্ডিং রেট নেমে এসছে। আমাদের আগে ছিল ল্যান্ডিং রেট 17%, ইভেন 18-20% ল্যান্ডিং রেট ছিল, তখনও ইনফ্লেশন হচ্ছে 5.5%। তো এই যে কাস্টমারদেরকে, আমাদের এন্টারপ্রেনিয়রদের, আমাদের বিজনেস এন্টারপ্রেনিয়র যারা আছে, তাদেরকে এই যে ইন্টারেস্টের উপর যে বিরাট একটা সুযোগ দিচ্ছেন, যে সেই সাবসিডি বলেন, যেভাবেই বলেন, যে সুযোগ দেয়া হচ্ছে, সেইটার রেজাল্ট কিন্তু আমরা যারা ভোক্তা লেভেলে আছি তারা কিন্তু পাচ্ছি না। যে কারণে আগে একটা কথা, জি আপনি শেষ করেন তারপর বলছি। জি, যে কারণে আমাদের যারা স্বল্প আয়ের মানুষ, যারা রিটায়ার করেছেন, তাদের জন্য আমার আজকে বড় কষ্ট হয়, কারণ তারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই কোভিড এর কারণে, পাশাপাশি সেই 9/6-এর ইস্যুর কারণে, এবং সেই সাথে আমি বলবো ইনফ্লেশনের কারণে 5.5%-এ। ধন্যবাদ। আমি পরবর্তীতে আমাদের যে প্রশ্নটা ছিল মূলত পক্ষে, যে আমাদের এমন কি হলো যে কারণে আমাদের দেশে প্রায় 2 কোটির বেশি মানুষ গরিব হয়ে গেল, এবং আমরা দরিদ্র লোকের সংখ্যা দেখলাম যে 20% থেকে 40%-এ বেড়ে গেল। আপনি 3টা বিষয় বললেন, যে ইন্টারেস্ট রেট, ইনফ্লেশন এবং কোভিড, এই 3টি বিষয়, আরো একটি বিষয় মনে বলেছিলেন, এই বিষয়গুলো এর সাথে জড়িত রয়েছে। আচ্ছা, একটা বিষয় আপনি বলছিলেন যে এগ্রিতে ব্যাংক যথেষ্ট লোন দিচ্ছে। আপনি সিএমএসএমই নিয়ে কাজ করছেন, এগ্রিতে আমরা ব্যাংকিং চ্যানেলে যে লোনটা যাচ্ছে তার থেকে মনে হয় এনজিও থ্রুতে
এনজিওর থ্রুতেই লোনটা বেশি যাচ্ছে। এটা নিয়ে আমরা অনেকদিন যাবতই কথাবার্তা বলছিলাম যে ব্যাংকের নিজস্ব কোনো একটা টিম যদি গঠন করা যায়, কারণ এনজিওর মাধ্যমে লোন নিলে সেটা 20% হয়ে যাচ্ছে আর ব্যাংকের মাধ্যমে লোন নিলে সেটা 9% এ পাচ্ছে। যেহেতু এগ্রির বিষয়টা এসেছে, আমাদের বিশেষজ্ঞ আমাদের সঙ্গে রয়েছেন জনাব জাহাঙ্গীর আলম। আপনি কি মনে করেন যেমনটা বলছিলেন জনাব ইমতিয়াজউদ্দিন যে হ্যালো, ব্যাংক থেকে যে জনাব শুনতে জাহাঙ্গীর আলম, হ্যাঁ, আপনি কি মনে করেন যে ব্যাংকের মাধ্যমে এখনো এগ্রিতে যে লোন ডিসবার্স করা হচ্ছে সেটা আদৌ যথেষ্ট? ধন্যবাদ আমাকে এই প্রশ্নটা করার জন্য। ধন্যবাদ দর্শক বা আমার সাথে যারা আছেন আজকে অতিথি হয়ে। আমরা এটা শুধুমাত্র এই প্যান্ডামিকের সময়ই আমরা যদি বলে থাকি গত বছরের মার্চ মাস থেকে এবারের এপ্রিল মতে আমরা যদি ডাটা দেখে থাকি, তার আগেও কিন্তু আমরা দেখেছি আর কি যে অন্যান্য খাতের তুলনায় যে ডিসবার্সমেন্ট যেটা এগ্রিকালচারে হয় তার অ্যালোকেশনটাও কম থাকে, তার আলটিমেট ডিসবার্সমেন্টটাও কম হয়ে থাকে। এবং দীর্ঘদিন ধরে সেই কথাগুলো কিন্তু আমরা যারা কৃষি অর্থনীতি নিয়ে কাজ করে থাকি সেই কথাগুলো বলে থাকি, বুঝার চেষ্টা করি যে কেন সেটা হচ্ছে কম। বড় একটা বিষয় হচ্ছে যে যারা কৃষি বা কৃষির সাথে সংশ্লিষ্ট অন্যান্য খাতের তুলনায় তারা কৃষক, সিম্পলি তারা গ্রামের কৃষক কৃষি কাজের সাথে সংশ্লিষ্ট থাকে, সেটা শস্য কৃষি হতে পারে। এখন আমরা জানি যে শস্য ব্যতীত অন্যান্য যে উপখাতগুলো আছে, যেমন আপনার গবাদি পশু অথবা যেখানে অ্যাকোয়াকালচার বা ফিশারিজ মৎস্য কথাটা আমরা বলছি, সেই জায়গায় অনেক প্রাইভেট সেক্টর এগিয়ে আসছে যারা কাজ করছে। তাদের দিক থেকে যদি আমরা ডিসএগ্রিগেট লেভেলে দেখে থাকি যে তাদের লোন অ্যাক্সেস বা তাদের জন্য ডিসবার্সমেন্টটা কিন্তু শস্য কৃষির তুলনায় অনেক কম। কারণ শস্য কৃষিতে আছে যারা এখনো ক্ষুদ্র কৃষক কাজের সাথে জড়িত, তারা একেবারে গ্রামে থাকে। যেই বিষয়টা আসলে সবসময় হয়ে থাকছে বা হচ্ছে সেটা হচ্ছে তাদেরকে যে ডকুমেন্টস বা কাগজপত্রের যে বিষয়টা আছে সেটার জন্য তারা অনেক সময় হচ্ছে বিভিন্ন ভাবে অ্যাটেম্প্ট নিয়ে তারা ওই পর্যন্ত ব্যাংক পর্যন্ত তারা অ্যাক্সেস করতে পারে না, সেটা একটা বড় বিষয়। আমি ঠিক আজকে একটু রেফারেন্স দিচ্ছি, আজকে আমি অস্ট্রেলিয়াতে আমার একটা প্রকল্পের কানেকশনে কথা বলছিলাম এবং এই বিষয়টা উঠে আসছে যে কেন যে আমার অ্যাক্সেস টু ফাইন্যান্স সেটা মহিলাদের ক্ষেত্রে আরো কম হচ্ছে কেন। এখন আমরা যদি কৃষির ক্ষেত্রে দেখি, দেখবেন যে কৃষিতে আমরা যেটা বলে থাকি ইংরেজিতে ফেমিনাইজেশন, কৃষিতে এখন প্রায় 41% মতো আছে যারা মহিলা। কিন্তু আমাদের দেশে দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রেই যে যখন আপনার ব্যাংকের লোনের জন্য যায় তখন দেখা যাচ্ছে অনেক সময় তার কোলাটার হিসাবে তার জমির মালিকানা বা কাগজপত্র চাওয়া হয়ে থাকে। আমরা করোনা বা প্যান্ডামিক কালীন সময় দেখেছি তার কিছুটা হয়তো রিল্যাক্সেশন করা হয়েছে ব্যাংকিং দিক থেকে বা সরকারের পক্ষ থেকে এই বিষয়টা নিয়ে। তো আগে কিন্তু এটা খুব সিভিয়ারলি ছিল। তো একদিকে আমাদের কৃষিতে ফেমিনাইজেশন হচ্ছে, প্রচুর মহিলারা আপনারা কৃষিতে আসছে, এবং কেন সেই ঘটনাটা ঘটছে এর কারণ হচ্ছে প্রচুর আউট মাইগ্রেশন, যেটা আমরা বলে থাকি যে স্বামী বা তার বাবা সে অন্য অফ ফার্ম কাজের জন্য শহরে অন্য কোথাও চলে যাচ্ছে, তাকে কৃষিটা দেখতে হচ্ছে, এই বিষয়টা দেখা যাচ্ছে। এবং কৃষি কিছুটা আগের তুলনায় কমার্শিয়ালাইজ বা বাণিজ্যিকীকরণ হয়েছে, অ্যাক্টিভিটিস গুলো বেড়েছে, ফলে মহিলারা সংযুক্ত হচ্ছে। কিন্তু মহিলারা যখন তারা লোনের জন্য ব্যাংকে যায় তখন দেখা যাচ্ছে যে জমির মালিকানা সংক্রান্ত, এবং আমরা জানি যে বাংলাদেশের এই জায়গাটাতে কিন্তু একটা বড় সমস্যা আছে যে দেখা যাচ্ছে স্বামী বা তার বাবার নামেই জায়গা বা জমিটা আছে কিন্তু মহিলারা সেটা পাচ্ছে না। তা দীর্ঘদিন ধরে এই বিষয়টা কিন্তু কথা বলা হচ্ছে যে কেন সেই অ্যাক্সেসটা পাচ্ছে না। আরো একটা বিষয় আছে, আমি যেটা জানি যে যখন কৃষি ঋণ কোনো একটা এলাকার জন্য বরাদ্দ করা হয়ে থাকে তখন সেই জায়গা থেকে কারা আসলে প্রয়োজন, কারা নিডি, সেই জায়গায় যখন লিস্টিং করা হয় বা অ্যাক্সেস না হয়, সেখানে আসলে একটা ইনফ্লুয়েন্স বা ইনফ্লুয়েন্সিয়াল যে বিষয়টা আছে এটা কিন্তু আসলে কাজ করে থাকে। আমি ব্যক্তিগতভাবে এগুলো কাজ করতে গিয়ে অনেকের সাথে মাঠ পর্যায়ে কথা বলছি যে ব্যারিয়ারটা কোথায়, কেন হয়ে থাকে, এই জায়গায় একটা বড় ব্যারিয়ার। আরেকটা হচ্ছে তৃতীয় যে ব্যারিয়ারটার কথা বলছি আমি, যারা একেবারেই শস্য কৃষি আছে গ্রামে কাজ করে থাকে তাদের কিন্তু একটা ভয় বা ভীতি কাজ করে ব্যাংকে যাবে, সেই জায়গায় যারা অফিসার আছেন বা কাজ করছেন তাদের কাছে, যদিও সেইটা কৃষকের দিক থেকে বিষয়টা ঘটে থাকে। আমি বলছি না যে ব্যাংকে গেলে ব্যাংকের সব অফিসারদের কাছ থেকে অ্যাক্সেসে প্রবলেম হয়, তারা কথা বলেন। আমি আমার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ব্যাংকে আমি যে দেখেছি যে যখন অফিসাররা খুব ওয়েলকাম করতে চান, কিন্তু গ্রামের যারা কৃষি কাজের সাথে জড়িত অন্যান্য খাতের তুলনায়, অন্যান্য খাতে কিন্তু
দেখা যাচ্ছে যে অনেকেই স্মার্ট বা যারা ভালো কথা বলতে পারে, ইজিলি অ্যাক্সেস নিতে পারে, সেই ক্যাপাসিটিটা আছে। আমাদের শস্য খাতে কিন্তু সেই ক্যাপাসিটিটা তুলনামূলকভাবে অনেক কম। ইভেন আপনার কৃষির যে অন্যান্য উপখাতগুলো আছে, যেমনটা আমি বলছিলাম মৎস্য বা গবাদি পশু, সেখানে মৎস্য বা গবাদি পশুর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকেই যারা কমার্শিয়ালাইজড বা অনেকে এন্টারপ্রিনিয়র্স হিসাবে তারা কিন্তু আসছে, এবং তুলনামূলকভাবে তাদের অ্যাক্সেস টু ফাইন্যান্স টু দ্য ব্যাংক যদি বলে থাকি সেটা কিন্তু তুলনামূলকভাবে অনেক বেশি। এমন ৩-৪টা বিষয় কিন্তু আমরা দীর্ঘদিন ধরে জানি, যে জায়গাটায় যদি কাজ করা হয় তাহলে ডিসবার্সমেন্ট যেটুকু আছে তার চেয়ে অনেক বাড়ানো সম্ভব হবে। আমরা জানি যে অ্যালোকেশনটা এভাবেই কম এবং সেখানে ডিসবার্সমেন্টটা আরো কম। ফলে আমাদের যে উদ্দেশ্যে আসলে, যেমন কোভিড কালীন সময় আমরা দেখেছি একটা বিগ চাঙ্ক অফ মানি 5 বিলিয়ন টাকা কিন্তু অ্যালোকেশন ছিল, কিন্তু দেখা যাচ্ছে যে তার কিন্তু অনেকটাই কিন্তু ডিসবার্স হয়নি, এবং সেই জায়গায় দেখা গিয়েছে যে এই খাত থেকে অন্য খাতে তখন টাকাকে ট্রান্সফার করতে হয়েছে, যে অন্য উপখাতগুলো আছে বা অন্যান্য যে খাতগুলো আছে সেই জায়গায় ডিসবার্সমেন্টটা অনেক বেশি হয়েছে। অনেকটাই বলতে আমি যদি স্পেসিফিক বলি, আপনার সাথে যুক্ত করি, আপনি যে 5,000 কোটি টাকা যে বাজেটের কথা বলছেন কৃষি খাতে লোন দেওয়ার জন্য প্রণোদনা স্বরূপ যেটা বাজেট ধরা হয়েছিল, সেখানে বিভিন্ন রিপোর্টে অদ্যবধি হয়তো বা আমরা 51-52% পর্যন্ত এখন পর্যন্ত গিয়েছিল। মানে অনেকটা বলতে একেবারে প্রায় অর্ধেকই কিন্তু ডিসবার্স করা যায়নি। জি, এবং আমি যদি যাই যে করোনার যদি আগে বা প্যান্ডামিকের আগে যদি যান, এই সংখ্যাটা বা এই হারটা কিন্তু তার চেয়েও কম। আমি বলবো যে অনেকগুলো ইনিশিয়েটিভ নিয়েছে ব্যাংক থেকে, গভর্নমেন্ট থেকে অনেকগুলো ইনিশিয়েটিভ নিয়েছে, তাও সেই সংখ্যাটা কিন্তু 51-তে যে পৌঁছেছে। আগে যদি দেখে থাকি সেই হারটা কিন্তু ডিসবার্সমেন্টের হারটা কিন্তু আরো অনেক কম। সেটাই কোভিড কালীন সময়ে নয়, শুধুমাত্র কোভিড এর আগেও আমি দেখেছি যে বাংলাদেশের বিশেষ করে কোস্টাল এরিয়াতে আপনার ডাল বা তেল জাতীয় শস্যর জন্য প্রকল্প ভিত্তিক কিন্তু সেখানে সিঙ্গেল ডিজিটে কিন্তু আপনার ইন্টারেস্ট রেটে টার্গেট বা অ্যালোকেশন টার্গেট করা হয়েছিল, কিন্তু সেই জায়গায়ও কিন্তু আলটিমেটলি ডিসবার্সমেন্টটুকু হয়নি তখন দেখা গিয়েছে। তা আমি বলবো যে আগের তুলনায় বেড়েছে, কিন্তু সেটাও এখন জাস্ট 51% মানি হচ্ছে আপনার সেটা অর্ধেক। সেই জায়গাটাই কিন্তু আমাদের কাজ করতে হবে। যদি আমার জাস্ট $5,000 কোটি টাকা, সেই টাকাটাকে যদি আমাদের কৃষি সেক্টরে বা কৃষির সাথে সংশ্লিষ্ট যারা আছেন এন্টারপ্রিনিয়র্স, তাদের ক্ষেত্রে সেই টাকাটা যদি কাজ করাতে হয়। জি, জনাব জি, আপনি যদি কিছু বলুন, তারপরে রিলেটেড আমারও প্রশ্ন রয়েছে, আপনি বলুন আগে। আচ্ছা, ওকে, ফাইন। আপনি একটা কথা বলেছিলেন গতবার, সেটা হচ্ছে আমাদের যে যারা গরিব হয়ে গেছে তাদের জন্য সরকার কোনো ইনিশিয়েটিভ নিয়েছে কিনা এই বছর। গত বছর নিয়েছিল, এই বছর নিয়েছে কিনা। বেসিক্যালি সরকার সরাসরি নেয় নাই, কিন্তু ব্যাংকের মাধ্যমে প্রফিটের 1% অলরেডি সরকার ইনস্ট্রাকশন দিয়েছেন প্রতিটা ব্যাংকে, সিএসআর ফান্ড থেকে প্রত্যেকটা ব্যাংকে 1% প্রফিটের 1% গরিব এবং যারা দরিদ্র হয়ে গেছে তাদেরকে ডিস্ট্রিবিউট করার জন্য। এবং প্রত্যেকটা ব্যাংক কিন্তু তাদের ব্রাঞ্চের করবে, আমাদের বিভিন্ন ব্রাঞ্চের থ্রুতে অলরেডি প্রত্যেকটা ব্যাংক, আমি আমাদের ব্যাংকের কথা বলতে, প্রত্যেকটা ব্যাংকের থ্রুতে অলরেডি অনেক টাকা ডিস্ট্রিবিউট হয়েছে। এবং পাশাপাশি সেটা সরকার আগামী জুন পর্যন্ত সময় দিয়েছেন। এই আগামী জুনের মধ্যে আরো অনেক কিছু ডিস্ট্রিবিউট হবে। এটা একটা ইস্যু। সুতরাং সরকার সরাসরি হয়তো দেয় নাই, ব্যাংকের থ্রুতে দিচ্ছে, এবং এটা সিএসআর ফান্ড থেকে দিতে হবে, এরকম একটা ইনস্ট্রাকশন আছে, এবং অ্যাকর্ডিংলি ব্যাংকগুলো কাজ করছে। একটা বিষয় আপনার এই জায়গাটার সাথে জাহাঙ্গীর ভাই যেটা বলছিল, দেখেন আমাদের দেশে এই যে এই জায়গাটার সাথে একটু আপনি যে জায়গাটা বলছিলেন যে ব্যাংকের সিএসআর ফান্ড থেকে দিতে হবে, এবং ব্যাংক সেই দায়িত্ব, সরকার ইনস্ট্রাকশন দিয়েছে, ব্যাংক সে দায়িত্ব পালন করছে। আমরা গত কিছুদিন আগে একটা রিপোর্টে দেখলাম, গত সপ্তাহে, যে বাংলাদেশ করোনার কারণে মানুষকে সহায়তা দেওয়ার ক্ষেত্রে বা করোনার কারণে যে গভর্নমেন্টের খরচ হয়, সে খরচের দিক থেকে পৃথিবীতে সর্বনিম্ন খরচ যারা করেছে বাংলাদেশ কিন্তু সেই তালিকায় রয়েছে। অথচ বিশ্বে $350 বিলিয়ন ইকোনমি কিন্তু 50টা দেশের কাছেও নেই। তো গভর্নমেন্টের পক্ষ থেকে খরচ করতে না পারার কারণটা কি? সরকার নিজের পক্ষ থেকে কেন করতে পারছে না? এই দায়িত্বটা ব্যাংকে দিল, ব্যাংক কাদেরকে দিল? ব্যাংক যেভাবে পারলো দিল, দিয়ে একটা রিপোর্ট আবার বাংলাদেশ ব্যাংকের কাছে জমা দিবে। সেটা ব্যাংক কতটুকু স্বচ্ছতার সাথে করতে পেরেছে সেটা ব্যাংক নিজে হয়তো বা জানে।
মানে এটা হচ্ছে মানে আমার কাছে মনে হচ্ছে এই জায়গাটা একটা আমাদের দেশের জনগণের একটা আক্ষেপ রয়ে আপনি জানেন গত বছর কিন্তু সরকারের পক্ষ থেকে বিভিন্ন জেলা ভিত্তিক এগুলা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল, সেইটা কতটুকু ফলপ্রসূ হয়েছে সেটা দর্শকরা ভালো বলতে পারেন। কারণ এখানে সব সময় আমাদের দেশে এমন একটা দেশ যেখানে স্বজনপ্রীতির দেশ, যেখানে দেখা গেছে কি সাধারণত আমাদের যারা জনপ্রতিনিধি আছে তারাই অনেক অংশে এগুলা লুটে করে খেয়েছেন, সেটা আমরা শুনেছি এবং পত্রিকার মাধ্যমেও জেনেছি। তো সুতরাং আমাদের দেশে আমাদের মানুষের মধ্যে যতদিন না সত্যিকার অর্থে দেশপ্রেম আসবে না, সত্যিকার অর্থে মানবপ্রেম আসবে না, ততদিন এই কাজগুলো ভালো ইফেক্টিভলি কাজে আসবে না। এটা গেল নাম্বার 1। নাম্বার 2, আমি ওদিকে আর বেশি কথা হয়তো বলা যাবে না, কারণ এইসব সরাসরি অনুষ্ঠানে এসব কথা বলাও অনেক ঝামেলাপূর্ণ। আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে কি একটা সাজেশন বা একটা নির্দেশনা বলছি যে ব্যাংক যেহেতু এই কাজটা করেছে, ব্যাংকে অনেক অনেক ধন্যবাদ। এই ধরনের ইনিশিয়েটিভ সরকারের ইনস্ট্রাকশন অনুযায়ী ব্যাংক এটা নিয়েছে, তাদের প্রফিটের টাকা থেকে গরিব মানুষদেরকে সহায়তা করছে। সেক্ষেত্রে গরিব মানুষ নির্বাচন করার ক্ষেত্রে ব্যাংক কি পদ্ধতি নিয়েছে, আপনি কি সে ব্যাপারে কিছু আমাদের বলতে পারেন? এইটা আমরা সাধারণত ব্রাঞ্চকে যে আমরা ইনস্ট্রাকশনটা দিয়েছি, সেক্ষেত্রে ব্রাঞ্চের আশেপাশে যেসব দুস্থ মানুষগুলো আছে, যেসব রিক্সা চালক আছে, ওখানে হতদরিদ্র মানুষ আছে, ফকিররা আছে, যেসব লোকজন আছে আশেপাশে আছে, তাদেরকে ডিস্ট্রিবিউট করে দেওয়ার জন্য বলা হয়েছে। এবং এখানে সেখানে প্রতিনিধিরা ছিল, ওখানে একটা লিস্ট করেছেন, চেষ্টা করেছেন পার হেড আমাদের ব্যাংক থেকে যেটা দেওয়া হয়েছিল পার হেড 1000 টাকা। ওখানে চাল ছিল, ডাল ছিল, আলু ছিল, এবং এভাবে ডিস্ট্রিবিউট করা হয়েছে। খাদ্যদ্রব্য এটা কিন্তু বেসিক্যালি খাদ্যদ্রব্য, এটা কিন্তু সাফিসিয়েন্ট না, এটা কন্টিনিউ করে যেতে হবে। এই ক্ষেত্রে আমাদের যারা বিত্তশালী লোকজনরা আছেন তাদেরকে এগিয়ে আসতে হবে, সত্যিকার অর্থে তাদেরকে এগিয়ে আসতে হবে। এবং প্রতিটা এলাকাতে যেসব বিত্তশালীরা আছেন তারা যদি সত্যিকার অর্থে এগিয়ে আসেন, তাহলে আমাদের দেশের যারা খেতে পারছে না তারা খেতে পারবে। এবং তাদের এগিয়ে আসা এটা কোনো সরকারের পক্ষে একার পক্ষে মানে কাজ করা সম্ভব না। আরেকটা জিনিস আমি জাহাঙ্গীর সাথে একটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে কি এগ্রি সেক্টরে যে আমাদের ইনিশিয়েটিভ গুলা, দেখেন ব্যাংক কিন্তু ব্যাংকের যে টাকাটা ইনভেস্ট করে এটা পাবলিক মানি, আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং আমরা টাকাটা ল্যান্ডিং করার আগে আমাদেরকে চিন্তা করতে হয় টাকাটা ফেরত আসবে কিনা, আমি কাকে ল্যান্ডিং করছি। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে এখন দেখা যাচ্ছে কি আমরা এই যে হতদরিদ্র মানুষ যারা গ্রামের মহিলারা আছেন তাদেরকে বাংলাদেশ ব্যাংক থেকে 10 টাকার অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য একটা ঋণ কার্যক্রম আছে। এটা প্রতিটা ব্যাংকেই কম বেশি চালু রেখেছেন, সেটা 50,000 টাকা পর্যন্ত উইদাউট কোলাটারাল 50,000 টাকা পর্যন্ত ঋণ দিয়ে থাকেন। এটা একটা ইস্যু আছে। পাশাপাশি এবং প্রত্যেকটা ব্যাংকে 5 থেকে 10 লাখ টাকা পর্যন্ত উইদাউট কোলাটারালে ম্যাক্সিমাম ব্যাংকে এই কাজটা করে থাকে, সেটা বিভিন্ন স্কিমের থ্রুতে। এটা একটা গেল। পাশাপাশি কিন্তু আমাদের দেশের ইকোনমির শুধুমাত্র ব্যাংকগুলোর পাশাপাশিও এনজিও সেক্টরের বিরাট একটা ভূমিকা আছে, সেটা আমাদেরকে স্বীকার করতে হবে। কারণ দেখেন এনজিও গুলা কাজ করে কিন্তু একদম রুরাল এরিয়াতে, ব্যাংকগুলা সাধারণত একদম রুরাল এরিয়াতে গিয়ে কাজ করার এখনো সুযোগ পাচ্ছে না। এবং পাশাপাশি এখন উপশাখার মাধ্যমে এবং এজেন্ট ব্যাংকিং এর থ্রুতে কিছু ইনিশিয়েটিভ গত 2 বছর ধরে শুরু করেছেন। এইটার হয়তো ইফেক্টিভ এবং কার্যক্রমটা সাকসেসফুলি রান করতে আরো কিছুটা সময়ের ব্যাপার। এখন যে জিনিসটা দেখেন, গত বছর কোভিড এর কারণে সবকিছু বন্ধ ছিল, লকডাউন ছিল, কিন্তু বাংলাদেশে সামহাও খাদ্য ঘাটতির অভাব ছিল না। প্রতিটা মানুষের কিন্তু খাদ্য কোনো ইম্পোর্ট করতে হয় না, খাদ্য ঘাটতি বাংলাদেশ থেকে যেসব উৎপাদন হচ্ছে প্রোডাকশন, বিশেষ করে মৎস্য ক্ষেত্রে এবং গবাদি পশুর ক্ষেত্রে এবং দুধ এবং মুরগি, হাঁস মুরগির ডিম সবকিছুই কিন্তু সাফিসিয়েন্ট ছিল। এবং যে কারণে মানুষের কিন্তু খাদ্যদ্রব্য মানুষের নাগালের মধ্যেই ছিল টাকা পয়সা থাকতে। এবং সেটা কিন্তু এনশিওর করেছে এদেশের ব্যাংকিং ইন্ডাস্ট্রি, পাশাপাশি এনজিও সেক্টরের থ্রুতে। এবং এনজিও সেক্টরের থ্রুতেও ব্যাংকগুলো প্রচুর ইনিশিয়েটিভ নিয়েছেন এগ্রিকালচার লোনের ক্ষেত্রে। দেখেন বাংলাদেশ ব্যাংক কিন্তু প্রতিটা ব্যাংকে টোটাল লোন আউটস্ট্যান্ডিং এর 2.5% লোন কিন্তু বলে দেওয়া হয়েছে কি এগ্রি সেক্টরে ইনভেস্ট করতে হবে, আদারওয়াইজ 2% পেনাল্টি ইম্পোজ করে। একমাত্র বাংলাদেশে এইটা সরাসরি
এগ্রি সেক্টরে ইনভেস্ট করার জন্য একটা বাধ্যবাধকতা আছে, 2.5% মাস্ট এনশিওর করতে হবে এগ্রি সেক্টরে লোন দেওয়াটা, আদারওয়াইজ 2% পেনাল্টি বাংলাদেশ ব্যাংক থেকে ইম্পোজ করে। জি, সেটা কি এনজিও যে এগ্রিতে লোন দেয় সেটা সহ ইনক্লুডেড, মানে ব্যাংক থেকে লোন নিয়ে একটা সেটা সহ ইনক্লুডেড। হ্যাঁ, সেটা সহ ইনক্লুডেড। আরেকটা জিনিস দেখেন, যখন এদেশে ইন্টারেস্ট রেট ছিল 16, 17, 18%, সেই সময় এই এগ্রি সেক্টরে ইন্টারেস্ট রেট ছিল 9%। বর্তমানে এপ্রিল মাস থেকে আবার এটা 1% কমিয়ে দেওয়া হয়েছে। এখন এগ্রি সেক্টরে ইন্টারেস্ট রেট হচ্ছে 8%। এখন এপ্রিল মাস থেকে সেটা কার্যকর হচ্ছে। পাশাপাশি এই যে 5,000 কোটি টাকার স্টিমুলাস প্যাকেজের কথা বলছেন, সেই ক্ষেত্রে এগ্রিকালচার সেক্টরে 65% অ্যাচিভমেন্ট আছে এবং সিএমএসএমই সেক্টরে 70% অ্যাচিভমেন্ট আছে। এবং আমি আমার প্রিমিয়ার ব্যাংক থেকে আমরা 100% অ্যাচিভ করেছি আপনার এগ্রিকালচার সেক্টরে, এবং সিএমএসএমই তে আমাদের টার্গেট ছিল 480 কোটি টাকা। সেক্ষেত্রে পরবর্তীতে আমরা আরো 100 কোটি টাকা এনে 580 কোটি টাকা মতো আমরা ডিসবার্স করেছি শুধুমাত্র স্টিমুলাস প্যাকেজের থ্রুতে। তবে দুঃখজনক হচ্ছে সেটা, যেটা আমি একটু আগে বলেছিলাম, আমাদের এদেশের এন্টারপ্রেনিয়ররা সবসময় তাদের রিপেমেন্টটা এনশিওর করতে চায় না। শুধুমাত্র এখন আমরা যে কোয়ার্টারলি ইন্টারেস্টটা সেইটা পর্যন্ত দিতে চায় না, এটাই আমাদের জন্য দুঃখজনক। কারণ আলটিমেটলি আমি আবারও বলছি, এটা আমাদের নিজস্ব টাকা না, এটা ব্যাংকের ডিরেক্টরদের টাকা না, এটা পাবলিক মানি। আমরা যারা দেশে আমাদের আশেপাশে যারা সেভিংস হোল্ডার আছেন, তাদের ক্ষেত্রে টাকাটা নিয়ে এসেই আমরা কিন্তু এন্টারপ্রেনিয়রদেরকে ল্যান্ডিং করে থাকি। এবং বাংলাদেশ ব্যাংক যে স্টিমুলাস প্যাকেজ দিচ্ছে, সেটাও কিন্তু আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট থেকে কেটে নিয়ে যাচ্ছেন। সেটা কিন্তু কাস্টমার যদি ডিফল্ট করে, এগ্রিকালচার সেক্টরে যারা কাজ করছে, সিএমএসএমই তে যারা কাজ করছে, তারা যদি ডিফল্ট করে, সেই টাকা কিন্তু আমরা পাবো না, কিন্তু বাংলাদেশ ব্যাংক আমাদের কাছ থেকে ঠিক এই টাকা কেটে নিয়ে যাবে। এজন্য আমাদেরকে সবসময় কোন জায়গায় ইনভেস্ট করলে টাকাটা ফেরত আসবে, পারপাসলি টাকাটা আমরা ডিসবার্স করতে পারছি কিনা, অনেক কিছু ব্যাপার আছে। দেখেন, সিএমএসএমই এবং এগ্রিকালচার লোনটা কিন্তু একটা মনিটরিং এন্ড সুপারভাইজারের উপর নির্ভর করে, এটা সুপারভাইজারি লোন বলি আমরা। এবং তো এক্ষেত্রে সুপারভাইজারি কষ্ট অনেক বেশি হাই, যে কারণে রেট যেহেতু কমে গেছে, এখন প্রত্যেক ব্যাংকে চাইবে এনজিও থ্রুতে ল্যান্ডিংটা করতে। এনজিও থ্রুতে ল্যান্ডিং করলে যে জিনিসটা হচ্ছে, দেখেন এনজিও এখনো 20% ল্যান্ডিং করছে, 20% ইন্টারেস্ট রেট তাদের। আমরা এনজিও থেকে এখন ল্যান্ডিং করবো হয়তো 8%, কিন্তু ভোক্তা কাস্টমার এন্ডে গিয়ে ওরা পাচ্ছে 20%। তো এই প্রবলেম গুলো হচ্ছে, এটা কারণ হচ্ছে কি, ওই যে আমাদের এনজিও থ্রুতে ল্যান্ডিং এর কিন্তু আরো একটা অভিযোগও রয়েছে। আমি এ বিষয়ে ব্যক্তিগতভাবে কাজ করতে গিয়ে আমি দেখেছি যে কাস্টমার এনজিও থেকে লোন নিচ্ছে, তার এগ্রিকালচার সেক্টরে কাজ করার কথা বলে সে এগ্রিতে কাজ করছে না। সে স্বাভাবিকভাবেই আমি দেখেছি যে 50%-এরও বেশি কাস্টমার অন্য কোনো খাতে টাকাটাকে কাজে লাগিয়েছে, এগ্রিতে টাকাটা বাস্তবে আসলে যে খাতের উন্নয়নের জন্য টাকা দিয়েছিল গভর্নমেন্ট, যে খাতের উন্নয়নের জন্য টাকা দিয়েছিল ব্যাংক, সে খাতের উন্নয়ন আসলে হয়নি, সে তার অন্য কোনো প্রয়োজন মিটিয়েছে। আমরা এই বিষয় নিয়ে আরো কথা বলতে চাই। তার আগে আমাদের সাথে আরো একজন অতিথি আছেন, জনাব মোহাম্মদ আব্দুল খালেক, আপনার সাথে সংযুক্ত হতে চাই। আপনি অনেকদিন যাবতই মাধ্যমিক শিক্ষার সাথে জড়িত আছেন। আমরা এবার একটু অন্য প্রসঙ্গে কথা বলতে চাই। যেহেতু আপনি শিক্ষার সাথে জড়িত আছেন, সেহেতু সে বিষয়ে একটু কথা বলি। আমাদের কোভিডের আঘাতের শুরু থেকে গত বছরের লকডাউনের শুরু থেকে যে স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হলো, বিশ্ববিদ্যালয়, সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, তা কিন্তু আজ অবধি বন্ধ রয়েছে। আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের ছাত্রছাত্রী, আমাদের শিক্ষকরা বস্তুত পক্ষে, আপনার অভিজ্ঞতায় কি মনে হয় যে তারা বস্তুত পক্ষে কেমন আছে? জি, একজন স্বনামধন্য সঞ্চালক বা উপস্থাপক জনাব ফুলেল চৌধুরী, উপস্থিত সম্মানিত দুজন আলোচক বৃন্দ, জনাব ইমতিয়াজ উদ্দিন এবং জনাব জাহাঙ্গীর আলম, আপনাদের সবাইকে শুভেচ্ছা। গণমানুষের একটা প্রিয় চ্যানেল এস কর্তৃক আমন্ত্রিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। ব্যাংকিং, ইকোনমি অ্যান্ড কোভিড, এই কোভিড যেভাবে ব্যাংকিং এবং ইকোনমির উপরে প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছে, তাতে এদেশ কেন পৃথিবীর সবার মুখে মুখে এখন এই আলোচনাটাই স্থান পেয়ে আছে। 1 বছর ধরে আলোচনা চলতেছে,
আরো ভবিষ্যতে কতদিন চলবে জানি না। অর্থনীতির চাকাকে যদি সচল রাখতে হয়, আমার পকেটে 1 টাকা আছে, যদি পকেটেই থেকে যায়, ও 1 টাকার কাজও করলো না। কিন্তু যদি ও আজকে 10 বার হস্ত বদল করে আমার এই টাকাটা, তাহলে একটা টাকা 10 টাকার কাজ করলো। 100 বার হস্ত বদল করলো, অর্থনীতিতে সে 100 বার তার কন্ট্রিবিউশন আসলো। ব্যাংকের কথা বলতেছেন, আমি ব্যাংকের আমার অভিজ্ঞ ভাইরা দু একজনে যে কথা বলছেন, আমি একটু আসলে তারপরে আমি আমার শিক্ষা খাতের দিকে যাচ্ছি। ব্যাংকের লোনের প্রবাহটা, ব্যাংকের টাকাটা আসে কোত্থেকে? ব্যাংকের টাকাটা আসে আমার পকেটের টাকাটা আমি ওখানে গচ্ছিত রাখি। ব্যাংক সে কি করবেন? লোনের মাধ্যমে সে প্রবাহটা পাবলিকের বা জনগণের মধ্যে প্রবাহটা করবেন। জনগণ নিয়ে কি করবে? জনগণ সেটা অর্থনৈতিক কাজে লাগাবে। কিন্তু কোভিড কি করেছে? অর্থনীতির চাকাকেই তো অচল করে দিয়েছে, কোনো কাজকর্ম তো হচ্ছে না। যেহেতু কোনো কাজকর্ম হচ্ছে না, তো এই লোনের টাকাটা মানুষ লোন নিয়ে কি করবে, কি করার মতো কোনো সুযোগ তো পাচ্ছে না। এত ধীর গতিতে ব্যাংকিং সেক্টরের গতিটা এত স্লো করে দিছে। আমাদের যে শিক্ষা ব্যবস্থাটাকে এত ভাবে ভঙ্গুর অবস্থায় চলে গেছে যে এটা বাস্তবে না দেখলে কাউকে বিশ্বাস করানো যাবে না যে মাধ্যমিক স্তরের এমপিও, নন এমপিও, সরকারি বেসরকারি যে কোনো শিক্ষক, এদের যে দুরবস্থা, যে মানবতার জীবনযাপনেরা এখন করতেছে, এরা কিভাবে যে বাঁচবে, সরকার যদি এই মুহূর্তে কোনো রকমের কোনো ইনিশিয়েটিভ না নেন, তাহলে স্বাভাবিক অবস্থা যদি ফিরেও আসে, তারপরেও আমি একেবারে স্পষ্ট দেখতে পাচ্ছি যে একটা শিক্ষা প্রতিষ্ঠান, যেটাকে আমরা বলি কিন্ডার গার্ডেনের তো অস্তিত্বই থাকতেছে না, এখনই নাই, বিলীন হয়ে গেছে। প্রাইভেট স্কুল বলতে আপনি কেন মনে করছেন কিন্ডারগার্টেনের অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে? এই জন্য বলতেছি 90% স্কুলগুলো কিন্ডারগার্টেনের ভাড়া বাড়িতে, নিজস্ব কোনো বাড়ি নাই। তাহলে 1 বছর পর্যন্ত তারা ভাড়া তো টানতে পারতেছে না। শিক্ষকদেরকে বিনা বেতনে তারা এখানে থাকতেছে না, তারা তাদের পেশা পরিবর্তন করতেছে। আর যারা শিক্ষার্থী, তারাও চিন্তা করতেছে এটা তো কোনো নিশ্চয়তা নাই, আমাকে তো এটা ছাড়তেই হবে। সে অন্যত্র যাওয়ার চেষ্টা করতেছে, বা মূলধারা শিক্ষা প্রতিষ্ঠানে সে হয়তো একটা নাম লেখাচ্ছে। আবার যদি সেখান থেকে চলে যেতে পারে, তো 1 বছরের বেতন পাওনা দিত আর তাকে পরিশোধ করতে হচ্ছে না। আর ওখানে নামটা রাখলে পরে 1 বছরের তার দেনা পাওনা যত আছে স্কুলে, সেটাও পরিশোধ করতে হয়। তো কোনোভাবে আবার যদি নতুন করে একটা অবকাঠামো সৃষ্টি করে শিক্ষা প্রতিষ্ঠান চালু করতে পারে, তখন না সম্ভব হবে। আর যারা এমপিও, নন এমপিও, আমাদের একটা দুর্দশা আছে। দুর্দশাটা এই, আমরা যে স্কেলে জয়েন করেছি এখন থেকে হয়তো 30 বছর আগে, যদি ভাগ্যের কোনো পরিবর্তন না আসে, যদি জুনিয়র স্কেল থাকে তো এক স্কেল, একটা না। এরপর একটা বিএড যদি কোনো শিক্ষক করে, তাহলে একটা সিনিয়র স্কেল পায়। ওই সিনিয়র স্কেল নিয়ে তার কবরে যেতে হবে, আর ওই জুনিয়র স্কেল নিয়ে বিএড পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে। আর বাড়ি ভাড়া কিংবা মেডিকেল অ্যালাউন্স যেটা দেয়, সেটা লজ্জাজনক কথা, এটা তো বলে প্রকাশ করা যায় না। এখন আমার কথা হচ্ছে এটা, যে যদি সীমিত আকারেও যদি কোনোভাবে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলা একটু চালু করে কোনোভাবে অব্যাহত রাখা যেত, চালু রাখা যেত, তাহলে হয়তো এই ধস থেকে এখনো হয়তো মুক্তি পাওয়ার একটা চিন্তা ভাবনা করা যেত। কিন্তু আমি তো এখন সেই কোন রকমের সম্ভাবনাই দেখতেছি না। শিক্ষা ব্যবস্থার কি হবে, যে অনিশ্চয়তার মধ্যে আমরা আছি। এখন পেশা পরিবর্তন করতেছে শিক্ষকরা, মানে অড জবে জড়িত হয়ে যাচ্ছে, যেটা প্রকাশ করা যাচ্ছে না। বলতে লজ্জা লাগতেছে যে শিক্ষকদের এমন করুণা, হাতে গোনা 2-4টা স্কুল বাদে, যেমন ঢাকা শহরে কয়েকটা স্কুল আছে, আইডিয়াল স্কুল আছে, ভিক্টোরিয়া স্কুল আছে, এখানে কাছাকাছি মডেল আছে। এরা টিকে আছে কেন? এই স্কুল থেকে যদি একটা ছাত্রছাত্রী চলে যায় বা নাম কাটা যায়, তাহলে আর এই স্কুলে ভর্তির সুযোগ পাবে কিনা, এই ভয়ে ছাত্রছাত্রীরা বেতন পরিশোধ করে দিতেছে। কিন্তু অন্য কোনো স্কুলে
ওই স্টুডেন্টরা এভাবে কোনো যোগাযোগ রাখতেছে না, যে কারণে এই শিক্ষা ব্যবস্থাটা পুরা ধসের মুখে এখন। এটাকে এখান থেকে কিভাবে উত্তরণের কোনো পথ এই মুহূর্তে আমার জানা নেই। মাননীয় আলোচক বৃন্দ যারা আছেন যদি কোনো পরামর্শ দিতে পারেন এত সুন্দর। জি, আমাদের এখানে আরো একজন শিক্ষক রয়েছেন, তিনি প্রফেসর, বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি ময়মনসিংহ, মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আমরা আজকে দুজন শিক্ষককে পেয়েছি, একজন ব্যাংকারকে পেয়েছি, তিনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা অধ্যাপনা করে থাকেন। আপনি যদি একটু বলেন, তিনি যেমনটি বলছিলেন যে বাংলাদেশের কিন্তু একেবারে মাধ্যমিকের মতো এত করুণ অবস্থা না হলেও কাছাকাছি অবস্থা কিন্তু রয়েছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে, যেগুলো বিখ্যাত প্রাইভেট বিশ্ববিদ্যালয় নয়। একেবারে হাতে গোনা 4-5টা প্রাইভেট বিশ্ববিদ্যালয় বাদে বাকি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অবস্থাও কিন্তু খুব একটা ভালো নয়। বিশ্ববিদ্যালয় থেকে কিন্ডারগার্টেন থেকে বিশ্ববিদ্যালয়, এই পুরো ছোট কোমলমতি শিশু থেকে মাস্টার্সের স্টুডেন্ট পর্যন্ত এই পুরো শিক্ষা ব্যবস্থার মধ্যে যে আঘাত পড়েছে, এই আঘাত কিভাবে রিকভার হবে বা এর জন্য কোনো প্রভিশন আছে কিনা, কোনো প্ল্যানিং আছে কিনা, আমরা কিন্তু এখন পর্যন্ত কিছুই জানতে পারিনি বা গণমাধ্যম সেভাবে কোনো কিছু প্রকাশ করেনি। আপনিও যেহেতু একজন শিক্ষক, আপনি যদি কিছু জানেন আমাদের সাথে বলুন। জি, ধন্যবাদ। একটা সুন্দর কোশ্চেন। যে বিষয়টা নিয়ে আমরা গত বছর জাস্ট কোভিড যখন মার্চ মাসের দিকে আসে, তার কয়েক মাস ধরে কিন্তু দীর্ঘ আলোচনা হয়েছে আমাদের বিশ্ববিদ্যালয় সহ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং কলেজ পর্যায়ে সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের সকল পর্যায়ে ওই বিষয়টা হয়েছে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আসলে প্যান্ডামিকটা এটা তো গিভেন, সেটা বৈশ্বিক একটা বিষয় যেটার উপর আমাদের কোনোভাবেই হাত নেই। সুতরাং শিক্ষা খাত কেন, সব খাতেই আমাদের ক্ষতিটা হয়েছে এবং হচ্ছে এখনো আর কি। যেহেতু সব খাতেই কমর বেশি চালু হলেও শিক্ষা খাতে কিন্তু ইন পার্সন বা উপস্থিত হয়ে শিক্ষা কার্যক্রম কিন্তু চলছে না। আজ 13-14 মাস হয়ে গিয়েছে। কিন্তু যে বিষয়টা আমরা জানি সেটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইডই একই অবস্থা আছে, যে অন্যান্য খাতগুলো সেটা চললেও শিক্ষা খাতে যেহেতু যদি কিন্ডারগার্টেনের থেকে শুরু করা হয়ে থাকে, যে অনেক কোমলমতি ছোট ছোট ছেলে বা মেয়েরা আছে বিশ্ববিদ্যালয় পর্যায়েও, আপনারা জানেন সেটা সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় হোক, সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে আছে যেখানে ছাত্ররা একসাথে অনেকেই হলে থাকতে হয় এবং যেই ভয়টা ছিল যে ট্রান্সমিশনটা খুব কুইকার হয়ে যাবে। এখন যে বিষয়টা সারা বিশ্বেই হয়েছে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু এই সেকেন্ড ওয়েভের সময় একই কথা বলেছেন যে আমরা যদি বেঁচে থাকতে পারি তাহলে কিন্তু আমরা সবকিছুই আবার রিকভার বা পুনরুদ্ধার করতে পারবো। এবং আমাদের দেখেন যে এই সেকেন্ড ওয়েভের সময় ভারতে আমাদের পার্শ্ববর্তী দেশে কি অবস্থা হচ্ছে। মাঝে অনেকগুলো তারা অকেশন পালন করেছে এবং যেই কারণে কিন্তু ইন পার্সন গ্যাদারিং গুলো হয়েছে। এবং আমাদের এখানেও কিন্তু সেকেন্ড ওয়েভের জন্য কিছুটা আমাদের জানুয়ারি ফেব্রুয়ারি মাসের যে রিল্যাক্সটা ছিল সেই রিল্যাক্সটা কিছুটা দায়ী। এখন যারা নীতি নির্ধারক আছে বা যারা আমরা বিশ্ববিদ্যালয় পর্যায়ে আছি না, আমাদের সাথে আরেকজন আমাদের সহকর্মী শিক্ষক আছেন, বিষয়টা দেখেন যে আমরা মানে বাংলাদেশে যে বিষয়টা হয়েছে হওয়ার পরপরই যতটা সম্ভব হয়েছে সরকারের দিক থেকে বিশেষ করে অনলাইন ভিত্তিক ক্লাস বা শিক্ষা কার্যক্রমগুলো চালিয়ে নেওয়া। এবং আমি জানি বিশ্ববিদ্যালয় পর্যায়ে, যেহেতু আমি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছি, যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এই ক্ষেত্রে বেশ কতগুলো উদ্যোগ নিয়েছিল। যেমনটা হচ্ছে যে আপনার যেই ছাত্রদের ডাটা অ্যাক্সেস নাই, যেমন অনলাইন কার্যক্রমের ক্ষেত্রে যে তাদের ডাটা অ্যাক্সেস না থাকলে তারা কানেক্ট হতে পারছে না মোবাইল ডিভাইস অথবা কম্পিউটারে, তাদেরকে কিন্তু আপনার সরাসরি সহায়তা দিয়েছে এবং লোনের মাধ্যমে সহায়তা দিয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় তার নিজস্ব, যেহেতু অনেক বিশ্ববিদ্যালয়গুলো আছে স্বায়ত্তশাসিত, তারাও কিন্তু সেই উদ্যোগগুলো নিয়েছে। এর বাইরে আমাদের আসলে কি ছিল, ব্যক্তিগত পর্যায়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো নিজস্বভাবে অনেকগুলো উদ্যোগ নিয়েছে, সমন্বিতভাবে অনেকগুলো উদ্যোগ নিয়েছে। তবে যে বিষয়টা আমাদের স্যার বললেন এটা অবশ্যই একটা আমাদের উদ্বেগের বিষয় এবং সেটা আমরাও ভালোভাবে ফিল করছি যে শিক্ষা খাতকে আসলে উৎপাদনমুখী বা প্রোডাক্টিভ সেক্টর বলে থাকি আমরা অর্থনীতিতে, এবং যার কনসিকুয়েন্স বা ইম্প্যাক্টটা কিন্তু দীর্ঘমেয়াদে খুব বেশি হয়ে থাকে। তবে যেহেতু প্যান্ডামিকটা গিভেন, আমাদের আসলে বিকল্প যেগুলো আছে এর ভিতরে আমাদের সরকার বা বিশ্ববিদ্যালয়ের যে সাধ্যগুলো আছে
আমি এইটুকু জানি যে বেসরকারি বিশ্ববিদ্যালয়, আপনি বলেছেন যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পিছনের সারির যে বিশ্ববিদ্যালয়গুলো আছে তারা কিন্তু কিছুটা মানে বেশ ভালোই সমস্যার ভিতরে গিয়েছে, কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলো আছে তারা কিন্তু বেশ ভালোভাবেই অনলাইন শিক্ষা কার্যক্রমগুলো কিন্তু চালিয়ে গিয়েছে, তাদের খুব বেশি সমস্যা হয়েছে না। এবং সরকারি বিশ্ববিদ্যালয়গুলো আছে বা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলো আছে কয়েক মাসের ভিতরেই কিন্তু সেটা অ্যাডজাস্ট করে নিয়েছে। আমি যদি আমার বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কথাও বলে থাকি, আমরা কিন্তু কয়েক মাসের ভিতরে যেটা হয়েছে অনলাইন শিক্ষা কার্যক্রম আমরা চালু করে দিয়েছি। যেই ছাত্র বা ছাত্রী যারা অত্যন্ত গ্রামে থাকে, যাদের অ্যাক্সেস কম ছিল, তাদের সাথে বিশ্ববিদ্যালয়ের পর্যায় থেকে যোগাযোগ করে তাদেরকে সেই সুযোগ সুবিধা, ফাইন্যান্সিয়াল সুযোগ সুবিধাগুলো অথবা লোনের মাধ্যমে মোবাইল বা কম্পিউটার কেনার সেই সুযোগ সুবিধাটা দিয়েছে। যেই বিষয়টা ঘটছে বিশ্ববিদ্যালয় পর্যায়গুলো ক্লাস চালিয়ে যাওয়া হচ্ছে, অবশ্যই সেই জায়গায় আমাদের মানতেই হবে যে সরাসরি ক্লাসরুম ভিত্তিক যে শিক্ষা এবং অনলাইন ভিত্তিক শিক্ষা, সেখানে আসলে গুণগত মানের দিকে যদি আমি কথা বলি তাহলে তো অবশ্যই সেই জায়গায় আমাদের অনেকটাই ক্ষতি হয়েছে এবং বিরাট পার্থক্য রয়েছে। জি, এটা পার্থক্য অনেকটাই আনঅ্যাভয়েডেবল। জি, জনাব জাহাঙ্গীর আলম, আমরা আপনার আলোচনা থেকে যতটুকু বুঝলাম যে বিশ্ববিদ্যালয়গুলো মোটামুটি একটু কভার করে নিতে পেরেছে, যেগুলো সরকারি বিশ্ববিদ্যালয় এবং প্রথম সারির যে বেসরকারি বিশ্ববিদ্যালয়। কিন্তু আমরা কথা বলছিলাম যে মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা, যেখানে মাধ্যমিক স্কুলগুলো রয়েছে বা অনেক বেসরকারি কলেজ রয়েছে, বেসরকারি স্কুল রয়েছে, সেই জায়গায় ছাত্রছাত্রীদের লেখাপড়া কিন্তু অনেকদিন যাবৎ একই রকম, একেবারে বন্ধ বলতে গেলে। অন্যদিকে সেখানকার শিক্ষকরা যেহেতু কাজ হারিয়েছেন, তারা এখন বাধ্য হয়ে অন্য কোনো অর্জব করছেন, তিনি যেমনটা বলছিলেন। আমার এখানে বক্তব্য হচ্ছে যে গার্মেন্টস শ্রমিকের জন্য যদি সরকারের একটা বিরাট পরিমাণ প্রণোদনা প্যাকেজ থাকতে পারে, অনুদান থাকতে পারে, সেক্ষেত্রে একটা সম্মানিত পেশা শিক্ষক, সে শিক্ষকের জন্য সরকারের পক্ষ থেকে কিছু এসেছে বলে আপনি জানেন কি? আপনি যেটা বলেছেন আমি একটু আবার পিছনে যেই বলছি যে সেটা শুধু বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে নয়, আমি কিন্তু মাধ্যমিক পর্যায়ে, কিন্তু সেটা বলা যাবে না ইউনিভার্সাল বা যে একেবারে শতভাগ স্কুলগুলোতে সেটা হয়েছে প্রাইমারি পর্যায়ে। কারণ আমি নিজে আমার ছেলের ক্ষেত্রে আমি দেখে থাকি, আমার অন্যান্য যারা আছে তারা কিন্তু দেখা যাচ্ছে যে মাধ্যমিক বা প্রাইমারি পর্যায়ে যারা আছে তারা কম্পিউটারের মাধ্যমে তারা কানেক্টেড হচ্ছে, সেই সুযোগ সুবিধাগুলো তাদের হয়েছে, পাচ্ছে। এবং আমরা প্যারেন্টস হিসাবে কিন্তু তাদের স্যালারি বা পেমেন্ট চালিয়ে যেতে হচ্ছে। কথা হচ্ছে যে সেই সংখ্যাটা কি পরিমাণ, অবশ্যই সেই সংখ্যাটা শতভাগ নয়। অনেক স্কুল আছে সেই সংখ্যাটা আসলে বলতে গেলে খুবই কম পরিমাণ। বাংলাদেশের পুরো সমগ্র বাংলাদেশের ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন, সেই সংখ্যাটা সত্যিকার অর্থে খুবই কম পরিমাণ। আর আমরা বারবারই বলছিলাম যে শিক্ষকদের কথা, যে সকল শিক্ষক হয়তোবা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ বিধায় বেতন পাচ্ছেন না, তাকে অন্য কিছু করে চলতে হচ্ছে, সে এতদিন ধরে শিক্ষকতা পেশার সাথে জড়িত, তার জীবনের একটা বিরাট অংশ এখানে তিনি ব্যয় করলেন, এখন হঠাৎ করে তার উপার্জন এখান থেকে বন্ধ হয়ে যাচ্ছে। এই জায়গাটায় কোনো সহযোগিতা আসলে কি পেতে পারে না, বা পেয়েছে কিনা সেটা যদি একটু জানেন আপনি আমাদের। জি, অবশ্যই আমি একমত, সেই জায়গাটায় সহযোগিতা পেতে পারতো, পাওয়া প্রয়োজন ছিল। কারণ শিক্ষা হচ্ছে, আমরা বলে থাকি, একটা উৎপাদনশীল খাত। এবং যে বিষয়টা আমাদের যে সম্মানিত স্যার বললেন, উনি যেটা বলেছেন যে অনেক স্কুলগুলোতে হয়েছে, আমরাও সেটা দেখেছি নিউজ বা মিডিয়ার মাধ্যমে, যে অনেকেই তার জব সে অন্য জায়গায় সুইচ করছে, যে সে চলে যাচ্ছে। এই বিষয়টা তো দেখেন, আমি যদি বলে থাকি গত বছর মার্চ মাসে আসার পরে আমরা কিন্তু তখন ভয় পেয়েছি ব্যাপক হারে, এবং আমরা কিন্তু যারা এই বিষয়টা নিয়ে খুব চিন্তা করছিল, সরকারি পর্যায় থেকে যারা চিন্তা করছিলেন, তারা কিন্তু কখনো মনে করেনি যে দীর্ঘসূত্রিতা, যে এত দীর্ঘ সময় ধরে এটা চলবে। এবং এখন আমরা বুঝতে পারছি যে এটা কবে শেষ হবে আমরা এখনো বুঝতে পারছি না। তো তখন কিন্তু তারপর পরই কিন্তু আপনার যেটা 2020 এবং 21 সালের বাজেটের কথা হয়েছে, আপনারা যদি দেখে থাকেন যে সংবাদ মাধ্যমে ইতিমধ্যে আমরা দেখেছি যে এবার সরকার কিন্তু বলছে, যেহেতু আমরা এখনো জানি না এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ আছে, এবার বাজেটে শিক্ষার জন্য অনেক বেশি বরাদ্দ রাখা হবে বলে কিন্তু সরকার এই কথা বলেছেন। এটা কিন্তু ভালো একটা দিক, ওই বিবেচনা করে যেখানে অনেক শিক্ষকরা তার পেশা পরিবর্তন করছে, যে ছাত্র ছাত্রীদের তার অ্যাক্সেসটুকু নাই মোবাইল বা অনলাইন ভিত্তিক পড়াশোনা চালিয়ে যাওয়ার, তাদের সহযোগিতা করবে বলেই কিন্তু সরকারের দিক থেকে এই কথাটা এবার বলা হচ্ছে। বেশ ভালোভাবেই কিন্তু বলা হয়েছে যে এবার শিক্ষা খাতে তার বরাদ্দটাকে বাড়াবে। আর গত বছর জাস্ট বাজেটের পরে আমি বলবো যে বিভিন্ন পর্যায়ে কিন্তু
সরকার সেই সহযোগিতাটা করার চেষ্টা করেছে বিভিন্নভাবে। কিভাবে? সেটা স্বল্প সুদে ঋণ দিয়ে, অথবা বিশ্ববিদ্যালয় পর্যায়গুলোতে আছে ডাটা প্যাকেজ দিয়ে, এবং বিশ্ববিদ্যালয়গুলো যখন তারা এককভাবে সেই সহযোগিতাটা করেছে, সেই বিশ্ববিদ্যালয়ের টাকাগুলো তো সরকারের খাত থেকেই আসছে, তখনও কিন্তু সরকার সেই সহযোগিতাটা করে দিয়ে গিয়েছে। তবে তার পরিমাণটা কতটা হওয়া উচিত ছিল, কতটা হয়েছে, সেই বিষয়টা অবশ্যই আমাদের ভাবনার বিষয় আছে। যে আমরা জানি শিক্ষা খাত বা গবেষণার এই খাতগুলোতে আমাদের পর্যাপ্ত বরাদ্দ অনেক সময় থাকে না। সেইটা নিয়ে যে আমরা অনেকেই কথা বলে থাকি, এবং সেটা বাড়ানো উচিত বলে আমি মনে করি। তবে তার রিফ্লেকশন আমরা আশা করছি যে এবার যে 2021-22 যে অর্থ বছরের যে বাজেট বরাদ্দ হবে, সেই জায়গায় শিক্ষা খাতে প্রচুর বরাদ্দ পাবে, এবং এই সমস্যাগুলো কিছুটা হলে ন্যূনতম পর্যায়ে রাখা হবে সম্ভব বলে আমার ধারণা। জি, আপনাকে ধন্যবাদ। আবার একটু চলে আসি জনাব মোহাম্মদ আব্দুল খালেক। যেমনটি বলছিলেন আমাদেরকে জাহাঙ্গীর আলম, যে সরকার শিক্ষা খাতে একটা বড় বাজেট দিবে এবং সেই বড় বাজেট দিয়ে এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য চেষ্টা করা হবে। সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে কোন কোন জায়গায় স্পেসিফিক, যেমন তিনি বলছিলেন যে যাদের কাছে ডিভাইস নেই, মানে টেকনোলজি অ্যাভেলেবেল নেই, আর্থিক সংকটের কারণে তাদের কাছে হয়তো বা আর্থিক টেকনোলজি পৌঁছে দিবে, যেটা বিশ্ববিদ্যালয় লেভেলে খুব সহজ, কিন্তু মাধ্যমিক লেভেলে এই বিষয়টা কত বড় চ্যালেঞ্জ, বা এটা কতটুকু সম্ভব? উনি যেটা বলেছেন যে এটা হলো শিক্ষার্থীদের হাতে এটা দেওয়ার জন্য, শিক্ষার্থীদের অসুবিধাটা দূর করার জন্য। কিন্তু যে যন্ত্রটা তাদেরকে শিক্ষা দান করবে শিক্ষক, সেই শিক্ষকরাই যদি না বাঁচলো, তাহলে ল্যাপটপ দিয়ে কি হবে, মোবাইল দিয়ে কি হবে, সেখানে প্রণোদনা দিয়ে কি হবে? শিক্ষকদের তো বাঁচতে দিতে হবে আগে। শিক্ষকদের জন্য কি করবেন? মনে করেন দরিদ্র সীমার নিচে নেমে গেছে 2 কোটি লোক, আপনি 2 কোটি টাকা দিচ্ছেন। 2 কোটি টাকা তো বিরাট একটা অ্যামাউন্ট, কিন্তু দিলে একজনকে 1 টাকা করে দিলে তো 2 কোটি টাকা লেগে যায়, 1 টাকা। কিন্তু শুনতে তো শোনায় 2 কোটি টাকা দিয়েছেন, 10 কোটি টাকা দিয়েছেন, ভাগে পরে মাথা পিছু পড়তে 10 টাকা। তাই বিকল্প কোনো চিন্তা ভাবনা করা যায় কিনা যে স্কুলগুলোকে কোনোভাবে, যেমন মসজিদে 20 জন নামাজ পড়তে পারবেন, নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে, সে সবকিছু পারতেছে। স্কুলে যদি একটা বিরাট ক্লাসরুম, ওই একটা ক্লাসরুমে 10টা বেঞ্চ আছে, 5 ফুটি বেঞ্চে যদি 2 জন বসে, এই মাথায় একজন ওই মাথায় একজন, তাহলে 20টা বেঞ্চ থাকলে 20 দুগুণে 40 জন নিয়ে ক্লাস করা যায় এমনিতেই। যেখানে 50 জন, 60 জন বা 80-90 জন নিয়ে একটা ক্লাসে ক্লাস করে। এখানে যদি সপ্তাহে সব দিন খোলা না রাখি, আমি সপ্তাহে প্রথম 2টা দিন আমি 2টা ক্লাস রাখলাম, দ্বিতীয় 2 দিন 2টা ক্লাস রাখলাম, তাহলে শিক্ষার্থীর মানে আনাগোনাটা কম হইলো, আগমনটা কম হইলো, এবং সামাজিক দূরত্বটা বজায় রেখে ক্লাসটা করতে পারে। শিক্ষকদেরও কর্মসংস্থান হইলো, ছাত্রছাত্রীরাও লেখাপড়ার মধ্যে রইলো। এরকম কোন বিকল্প চিন্তা যদি না করা হয়, তাহলে প্রণোদনা দিয়া শিক্ষা ব্যবস্থার কিছু করা যাবে বলে আমি মনে করি না। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। জনাব ইমতিয়াজউদ্দিন, আপনার সাথে একটু ছোট্ট কথা বলি। যে শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা কথা বলছিলাম, অনেকদিন ধরে আমাদের শিক্ষা কার্যক্রম মূলত পক্ষে বন্ধ রয়েছে, অনলাইন ভিত্তিক চলছে, কিন্তু এটা যদি একটা জরিপ করে বের করা হয়, বাংলাদেশের যে কজন ছাত্রছাত্রী রেগুলার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতেন, তাদের মধ্যে আসলে কত পার্সেন্ট অনলাইনে ক্লাস করছেন, সেই সংখ্যাটা যদি জরিপ করে প্রকৃত সামনে নিয়ে আসা হয়, সেটা কিন্তু অনেককেই কষ্ট দেবে। আমরা এবার একটু বলতে চাই যে স্কুল কলেজ যখন খোলা থাকে, বিশ্ববিদ্যালয় যখন খোলা থাকে, তার সাথে কিন্তু আনফর্মাল ইকোনমির একটা বিরাট অংশ জড়িত থাকে। এবং এই যে আমরা বলছি আজকে 2 কোটি মানুষ গরিব হয়ে গেছে, তার মধ্যে এরা একটা বিরাট অংশ, যারা চটপটি বিক্রি করতো, ফুচকা বিক্রি করতো, বা স্কুল কলেজের সামনে অন্য যে কোনো ফুটপাতে কোনো কিছু বিক্রি করতেন, যার 20,000 টাকা, 10,000 টাকা, 5,000 টাকা পুঁজি নিয়ে তিনি দিনে 1,000 টাকা লাভ বা 800 টাকা লাভ করে বাড়ি ফিরে যেতেন, এবং এই টাকাটা দিয়ে তিনি তার সংসার চালাতে পারতেন। এখন কিন্তু তিনি হাত পাতা ছাড়া আর কোনো পথ দেখছেন না, কারণ সে স্কুল বন্ধ, তার সেই ফুচকাও কেউ খাচ্ছে না, কেউ নিচ্ছে না, যদিও কোভিডের মধ্যে বাইরে খাওয়া দাওয়া নিষেধ আছে। তো যেটা বলতে চাচ্ছি যে আনফর্মাল ইকোনমি, আপনার কি মনে হয় কিনা যে এই জায়গাটাতে যে স্কুল কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ একটা বড় প্রভাব আমাদের আনফর্মাল ইকোনমির আঘাত?
শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে অনেকে আঘাতপ্রাপ্ত হয়েছে। সেক্ষেত্রে টিচাররা যেমন আছেন, ওখানে আশেপাশে যারা যেসব ছোটখাটো ব্যবসায়ী ছিল তারা আছে, আমাদের অনেক ড্রাইভার আছে যারা আগে ড্রাইভিং পেশায় ছিল, এখন স্কুল বন্ধ হয়ে যাওয়াতে অনেক ড্রাইভারের চাকরি চলে গেছে। এই সবাই কিন্তু সত্যিকার অর্থে ক্ষতিগ্রস্ত। আমি খালেদ স্যারের সাথে একমত, অনলাইনে পড়াশোনা তেমন একটা হয় না। আমার বাচ্চারা তিনটা, আমার ছেলে মেয়ে তিনজনেই অনলাইনে পড়াশোনা করে, কিন্তু এটা সত্যিকার অর্থে ফিজিক্যাল ক্লাসের কোনো বিকল্প নেই। এবং স্যার যেভাবে বলছিল, আমি ওনার সাথে 100% একমত। সপ্তাহে যদি 5 দিন ক্লাস হয় অথবা 6 দিন ক্লাস হয়, শনিবার দিনও যদি খোলা রাখা হয়, 2টা শিফটে যদি ক্লাস করা হয়, 40 জন ছাত্র থাকলে একটা ক্লাসে 20 জন ছাত্র যাবে, 2 দিন ক্লাস করবে, 3 দিন ক্লাস করবে, আর 20 জন ছাত্র অন্য 3 দিন ক্লাস করবে। এভাবে যদি কাজ করা হয়, তাহলে এই যে টিচারদের ছোট ছোট যেসব স্কুল আছে, কিন্ডারগার্টেন স্কুল আছে অনেকগুলা, ক্লাস 5 পর্যন্ত যেসব স্কুল আছে, এইসব টিচাররা কিন্তু এই ইনফরমাল সেক্টর থেকে তাদের একটা ইনকাম পথ জেনারেট হবে। দেখেন, আমাদের সরকারের কিন্তু শিক্ষা নীতিতে বিরাট একটা সমস্যা আছে। আমার ছেলেরা ইংলিশ মিডিয়ামে পড়ে, কিন্তু দেখেন স্যার জাহাঙ্গীর স্যার ঠিকই বলছিল এবং খালেদ স্যারও বলছিল, ওইসব স্কুলে কিন্তু আপনি টিউশন ফি না দিয়ে একদিনও অনলাইন ক্লাস করতে পারবেন না। সাথে সাথে আপনাকে ব্লক করে দিবে, আপনাকে অনলাইন ক্লাসও করতে দিবে না। দেখেন, এখানে কিন্তু হিউজ অ্যামাউন্ট টিউশন ফি দিতে হয়, কিন্তু সেই ক্ষেত্রে সরকারের কোনো নজরদারি নেই। এবং পাশাপাশি যেসব স্কুলে টিউশন ফি দিচ্ছে না এবং যেসব টিচার তাদের বেতন পাচ্ছে না, সেই দিকেও মানে সরকারের কোনো নজরদারি নেই। আমার মনে হয় এটার সরকারের শিক্ষানীতিতে এইসব বিষয়ে বিরাট একটা ভূমিকা রাখা উচিত। তাহলে পরেই আমাদের দেশের শিক্ষা বাঁচবে এবং শিক্ষার সাথে যেসব জড়িত যারা মানুষ গড়ার কারিগর আমাদের টিচাররা, তারাও বাঁচবে। তাদেরকে বাঁচাতে হবে এবং তারা না পারছে অন্যের কাছে গিয়ে হাত পাততে, না পারছে কিছু করতে, তারাই সবচেয়ে বড় ভুক্তভোগী আমি মনে করি এই প্যান্ডেমিকের মধ্যে। এর পাশাপাশি আমি যেহেতু ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে আছি, জাহাঙ্গীর স্যারকে আমি রিকোয়েস্ট করব, উনি যেহেতু ওয়ার্ল্ড ব্যাংক এবং এডিবি, আইএফসি সবগুলোর সাথে বিভিন্ন প্রজেক্টে কাজ করেন, আমাদের বর্তমানে দুটো সমস্যা, অ্যাক্সেস টু ফাইন্যান্সের কথা যেটা বলছিলেন, অ্যাক্সেস টু ফাইন্যান্সকে যদি আপনি পাকাপোক্তভাবে সত্যিকার অর্থে এন্টারপ্রেনিয়ারদের কাছে টাকা পৌঁছে দিতে চান, তাদেরকে ব্যবসার সমৃদ্ধি ঘটাতে চান, তাহলে পরে তাদের যে ট্রেড লাইসেন্স আছে সেটাতে আপনাকে বিরাট একটা স্ট্রাকচারের মধ্যে নিয়ে আসতে হবে, যাতে আমাদের দেশের বাইরে সোশ্যাল সিকিউরিটি কার্ড আছে, আমাদের দেশেও সেই রকম কিছু একটা ইনিশিয়েটিভ নেওয়া যেতে পারে ট্রেড লাইসেন্সের থ্রুতে। সেটা কিভাবে? সেটা এখন প্রতিটা ট্রেড লাইসেন্স ইস্যু করে বেসিক্যালি গ্রামের ইউনিয়ন পরিষদরা ইস্যু করেন, অথবা শহরের সিটি কর্পোরেশন ইস্যু করেন, লিমিটেড কোম্পানি ছাড়া। সেক্ষেত্রে সেটা মনে করেন এসএমই ফাউন্ডেশনকে দিতে পারে। আমাদের যে অ্যাক্সেস টু A2I যেসব প্রজেক্ট আছে থানা লেভেলে, উপজেলা লেভেলে, তাদের থ্রুতে এইসব ট্রেড লাইসেন্স গুলো ইস্যু হতে পারে। এবং ট্রেড লাইসেন্স সাথে আমাদের যে এনআইডি কার্ড, সেটার একটা লিঙ্ক থাকতে হবে। এবং প্রতিটা যখনই ট্রেড লাইসেন্স ইস্যু হবে, এনআইডি কার্ডে সোশ্যাল সিকিউরিটি কার্ডের মতো ইম্প্যাক্ট চলে আসবে, কার অ্যাকাউন্টে কয়টা ট্রেড লাইসেন্স ইস্যু হয়েছে, কোন নামে কয়টা। তাহলে পরে প্রত্যেকটা ব্যাংক যখন ল্যান্ডিং করতে যাবে, তখন তার ইনফরমেশনটা যখন ওই ট্রেড লাইসেন্স দিবে এবং এনআইডির সাথে কানেক্ট করবে, তখন তার সব ইনফরমেশন চলে আসবে। অ্যাকর্ডিংলি এটা সিআইবি রিপোর্টে চলে যাবে, তার কত টাকা লোন আছে, সে কোনো জায়গায় ডিফল্ট করেছে কিনা, সব ইনফরমেশন তার ওখানে থাকবে, তার পার্সোনাল ডিটেইলস থেকে শুরু করে সবকিছু। এবং এইরকম একটা ইনিশিয়েটিভ যদি নেওয়া হয়, অ্যাক্সেস টু I2, যেটা মাননীয় প্রধানমন্ত্রীর অফিস থেকে যে কার্যক্রমটা চালু আছে, প্রতিটা থানা লেভেলে কাজ করে, ওখান থেকে ট্রেড লাইসেন্স গুলো ইস্যু করতে হবে। আদারওয়াইজ এই অ্যাক্সেস টু ফাইন্যান্সের এই ইস্যুটা বরাবরের মতোই থেকে যাবে। কারণ আমাদের প্রত্যেকটা এন্টারপ্রেনিয়ারদেরকে একটা স্ট্রাকচারের মধ্যে নিয়ে আসতে হবে, যাতে তাদের ইনফরমেশন গুলা যে কোনো জায়গায় গেলে পাওয়া যায়। দেখেন, অ্যাকচুয়ালি এই একটা ইস্যু, আরেকটা পাশাপাশি ইস্যু, আমি জাহাঙ্গীর স্যারকে বলবো একটা নোট করার জন্য। আমি বেশ কিছুদিন ধরে এই কাজটা আমি ইন্ডিভিজুয়ালি করে যাচ্ছি। যেই সব এনজিওদেরকে আমরা লোন দিচ্ছি,
এগ্রিকালচার সেক্টরে ইনভেস্ট করার জন্য, তাদেরকে বলছি আপনারা যেসব ফার্মার্সদেরকে লোন দিচ্ছেন, প্রত্যেকটা ফার্মার্সের প্রোডাক্টগুলো আপনাকে কিনতে হবে। প্রোডাক্টগুলো যখন আপনি কিনবেন, আপনি পার্শ্ববর্তী জেলা শহরে সেই প্রোডাক্টটা একটা স্টোর থাকবে, সেখানে আপনি বিক্রি করবেন। তাহলে হবে কি, যেসব ফার্মার্সরা একটা প্রোডাক্ট তৈরি করতে মনে করেন 10 টাকা খরচ হয়, তখন মধ্যস্বত্বভোগী যারা আছে তারা কিন্তু তাকে বাধ্য করে 8 টাকায় বিক্রি করতে, সে 2 টাকা লসে বিক্রি করতে বাধ্য হয়। তখন হয় কি, এই ফার্মার্সরা ভবিষ্যতে পরবর্তীতে এই বিজনেস থেকে তারা সরে আসে। এটা কিন্তু আমাদের ইকোনমির জন্য বিরাট একটা বাজে ইম্প্যাক্ট। কিন্তু এই এনজিও সেক্টরে যাদেরকে থ্রুতে আমরা ল্যান্ডিং করছি, তারা যদি তার প্রোডাক্টটা 10 টাকা যদি খরচ হয়, তার সাথে কন্ট্যাক্ট থাকবে এই প্রোডাক্টটা তোমার কাছ থেকে আমি 12 টাকায় কিনে নিব, তখন কিন্তু সে 12 টাকায় কিনে সে যদি পার্শ্ববর্তী জেলা শহরে 14 টাকায়ও বিক্রি করে, যেসব ভোক্তারা প্রোডাক্টটা কিনবে তারাও 14-15 টাকা অথবা 16 টাকা প্রাইসে এই প্রোডাক্টটা পাবে। এখন কি হচ্ছে, এখন মধ্যস্বত্বভোগীরা যে প্রোডাক্টের প্রাইস 10 টাকা, সেইটা 8 টাকা দিয়ে কিনে এবং পার্শ্ববর্তী জেলা শহরে গিয়ে সেটা 30 টাকা 50 টাকায় বিক্রি করে, এবং মাঝখান দিয়ে ভোক্তাদেরকে সেটা কিনতে হয় আরো 35 টাকা দামে। কিন্তু যারা প্রোডাকশন করছে তারা সত্যিকার অর্থে কিন্তু তার প্রোডাক্ট প্রাইসটা পাচ্ছে না। তো এই জন্য আমি প্রত্যেকটা এনজিও কে আমি মার্কেটিং চ্যানেল করার জন্য, ফাইন্যান্স করার জন্য কথা বলছি, এবং এই ব্যাপারেও আমি আমাদের বাংলাদেশ ব্যাংকের জিএম মহোদয়ের সাথে কথা বলেছি, এরকম কোনো ইনিশিয়েটিভ নেওয়া যায় কিনা। আমি এসএমই ফাউন্ডেশনের সাথে কথা বলেছি, তারাও খুব অ্যাপ্রিসিয়েট করেছে, এবং আমি ইতিমধ্যে আমাদের প্রিমিয়ার ব্যাংক থেকে এরকম কিছু ইনিশিয়েটিভ নিয়েছি। এবং আমি জাহাঙ্গীর স্যারকে রিকোয়েস্ট করব, এই দুইটা বিষয়ে যদি আপনি সরকারের সাথে, যেহেতু আপনি কৃষি বিশ্ববিদ্যালয়ে আছেন এবং বিভিন্ন সেক্টরের সাথে কাজ করছেন, বিশেষ করে এডিবি ওয়ার্ল্ড ব্যাংকের সাথে কাজ করছেন, এই ট্রেড লাইসেন্স ইস্যুটা যদি একটা স্ট্রাকচারের মধ্যে নিয়ে আসতে পারেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কি, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আরেকটু মার্কেটিং দ্য প্রোডাক্ট অফ দ্য এন্টারপ্রেনিয়র। এই দুইটা জিনিস যদি এনশিওর করতে পারেন, এদেশের ইনফ্লেশনও কমে যাবে, এদেশের অ্যাক্সেস টু ফাইন্যান্সের যে প্রবলেম আছে সেটাও কমে যাবে। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। নিশ্চয়ই জাহাঙ্গীর স্যারও ব্যাপারটা মাথায় রাখলেন। আমরা আগামী কোনো অনুষ্ঠানে আবারও এ বিষয়ে কথা বলবো, সেক্ষেত্রে জাহাঙ্গীর স্যারের বক্তব্য আমরা শুনতে পারবো। এবং আজকের অনুষ্ঠানে আপনারা যারা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, জনাব মোহাম্মদ আব্দুল খালেক, জনাব ইমতিয়াজ উদ্দিন এবং জনাব জাহাঙ্গীর আলম, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। এবং আমাদের যারা দর্শক রয়েছেন, এতক্ষণ আমাদের অনুষ্ঠান উপভোগ করেছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। নিশ্চয়ই আজকের অনুষ্ঠানের মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন। আপনারা জানতে পেরেছেন, গ্রামীণ কোনো মহিলা যদি কোনো চাষাবাদ করার জন্য কোনো ঋণের প্রয়োজন হয়, আপনি ব্যাংকে যাবেন, সেখানে আপনার জন্য অন্তত পক্ষে 50,000 টাকার একটি ঋণের ব্যবস্থা কিন্তু রয়েছে। ব্যাংক আপনাকে সে ব্যাপারে সহযোগিতা করবে। এবং জামানত ছাড়া ঋণের ক্ষেত্রেও কিন্তু 5 থেকে 10 লক্ষ টাকার ঋণের ব্যবস্থাও আপনারা চাইলে সেখান থেকে নিতে পারবেন। শুধু এতটুকু প্রমাণ করতে হবে যে আমি এই টাকাটা ফেরত দিয়ে দেব আপনার ব্যাংকে থেকে যে টাকাটা ঋণ নিব, কারণ ঋণ এমন একটা টাকা যে টাকাটা আপনি নেওয়ার পরে টাকাটা আবার ফেরত দিয়ে দিতে হয়, এটা কোনো অনুদান নয়। আর আমরা কৃষি খাতেও নানা রকম বিষয় শুনলাম, এবং আমাদের মধ্যস্বত্বভোগী যারা আছে তাদের কাছ থেকে কিভাবে রেহাই পেতে পারি সে ব্যাপারে আমাদেরকে একটি পরামর্শ দিলেন ইমতিয়াজ উদ্দিন আহমেদ। আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমাদের খালেক স্যার, আব্দুল খালেক জনাব, আপনার কাছ থেকেও আমরা জানতে পারলাম আমাদের মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় সেখানে এখন কি অবস্থায় রয়েছে, সেখানে আসলে সত্যিকার অর্থে আমাদের শিক্ষকদেরকে বাঁচানোর জন্য কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত, কি করা উচিত। সর্বোপরি আমাদের অনুষ্ঠান যারা এতক্ষণ উপভোগ করেছেন, আশা করি এই সব কিছু বিষয় মিলিয়ে আপনারা উপভোগ করেছেন। এবং আগামী অনুষ্ঠানে, আগামী পর্বে আপনাদের সাথে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং বারবারই একটি কথা বলি, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন। একটি কথা আপনাকে মানতেই হবে যে আপনি যদি আজকে কাপড়ের বা সার্জিক্যাল মাস্ক ব্যবহার না করেন, আপনাকে কিন্তু হতে পারে আগামী সপ্তাহে অক্সিজেন মাস্ক ব্যবহার করতে হবে। সেই জায়গাটা মাথায় রেখে কিন্তু অবশ্যই মাস্ক ব্যবহার করবেন এবং সামাজিক দূরত্ব মেনে চলবেন।